প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে কিংবা প্রবাসী বসে নবীনগরের কথা আজকের আরেকটি ভার্চুয়াল আড্ডায় সংযুক্ত হয়েছেন। আমি গৌরাঙ্গ দেবনাথ অপু, এডিটর নবীনগরের কথা। বরাবরের মতো আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। 1433 বঙ্গাব্দের শুরুতেই নবীনগরের কথার আজকের 437 পর্বে আপনাদের প্রত্যেককে ওয়ান্স এগেন স্পেশাল থ্যাঙ্কস জানিয়ে শুরু করতে যাচ্ছি। নবীনগরের কথার নিয়মিত আপনারা জানেন যে বর্ষবরণ অনুষ্ঠানটি গতকাল থেকে যদিও শুরু হয়েছে, কিন্তু লোকনাথ পঞ্জিকার মতে আজকে পয়লা বৈশাখ ধরে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বর্ষবরণ পালিত হচ্ছে এবং আজকে কিন্তু নবীনগরে বেশ কিছু প্রোগ্রামও হয়েছে। গতকালও হয়েছে, আজকেও হয়েছে, আগামীকালও হবে। আমরা আজকে এই বর্ষবরণের অনুষ্ঠান পয়লা বৈশাখের নানান বিষয় নিয়ে আলোচনা করবার জন্য কিছু আমন্ত্রিত অতিথিদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আজকের বিষয় নির্ধারণ করেছি নবীনগরে বর্ষবরণ উৎসব, প্রসঙ্গ হচ্ছে একাল এবং সেকাল। এখনকার বৈশাখ উৎসব এবং আজ থেকে 30 বছর বা 40 বছর বা 50 বছর আগে নবীনগরে কি ধরনের বর্ষবরণ আয়োজন হতো, সেই সমস্ত বিষয়ের উপর আমরা মূলত আজকে আলোচনা করবার চেষ্টা করব। আসল অনুষ্ঠানের শুরুতে আমরা একটু পরিচয় করিয়ে দিই কারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আজকে সারা দেশেই নাকি বিদ্যুতের এক ভয়াবহ লোডশেডিং হচ্ছে, নানান জায়গায় বিদ্যুৎ ঝামেলা করছে। নবীনগরে এই মুহূর্তে বিদ্যুৎ নেই, যদিও আমরা বিকল্প বিদ্যুৎ দিয়ে আজকে অনুষ্ঠানটি শুরু করেছি। হয়তো কথা একটু শুনতে সমস্যা হলো, আমরা আশা করি ধীরে ধীরে বিদ্যুৎ আসবার পর সাউন্ড ঠিক হয়ে যাবে। প্রিয় দর্শক, নবীনগরের বর্ষবরণ উৎসব, আমরা সারা দেশের বর্ষবরণ নিয়ে কথা বলবো না, মূলত বলবো নবীনগরের বর্ষবরণ উৎসব একাল এবং সেকালে আসলে কেমন ছিল আমাদের এই আয়োজনগুলো। চলুন পরিচয় করে দিয়ে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের সঙ্গে মোট 4 জন। ঠিক আমার ডানে আছেন চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন ক্ষণরঞ্জন রায়, যে বাড়ি হচ্ছে নবীনগরের ভোলাচং। তিনি চট্টগ্রামের একজন বিশিষ্ট লেখক এবং অত্যন্ত একজন স্বনামধন্য বুদ্ধিজীবী। এবং ঠিক বায়ে আছেন জনাব কামরুল হুদা পথিক, নবীনগরের সকল মহলে পরিচিত একজন সাংস্কৃতিক সংগঠক, নাট্যজন এবং পেশায় একজন শিক্ষক। একটি বেসরকারি কলেজে অধ্যাপনা অর্থাৎ অধ্যক্ষ হিসেবে তিনি যুক্ত আছেন। নিচে দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত আছেন নবীনগরে আসলে বর্ষবরণ অনুষ্ঠান যারা প্রথমে শুরু করেছিল, সেই প্রাচীন সংগঠন অগ্নিবীণা শিল্পী গোষ্ঠীর যিনি সভাপতি, আমার অত্যন্ত প্রিয়ভাজন বন্ধু বিজয় কুমার দাস বিজন, এবং সবশেষে চট্টগ্রাম দুঃখিত কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন একসময় নবীনগরের সকল মহলে একজন সুপরিচিত সংস্কৃতি কর্মী, সংগঠক এবং একজন নৃত্যশিল্পী, যাই বলি না কেন, আমাদের প্রিয় কোহিনুর বেগম, আমাদের কোহিনুর আপা। আপনাদের প্রত্যেককে আমরা নবীনগরের কথার 437 পর্বের এই ভার্চুয়াল আড্ডা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং সম্ভবত আরেকজন যুক্ত হয়েছেন। এবং আজকে আপনাদের এই ভার্চুয়াল আড্ডায় প্রত্যেকের কাছ থেকেই নতুন প্রজন্মের যারা সংস্কৃতি কর্মী, সংস্কৃতি সেবক কিংবা আমাদের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যারা জড়িত, তাদের প্রত্যেককেই তারা হয়তো একালের বর্ষবরণ দেখছে, একালের বৈশাখী উৎসব দেখছে, কিন্তু সেকালে আজ থেকে 30-40 বছর আগে আসলে নবীনগরের বর্ষবরণের রূপটা কেমন ছিল, তার অবয়বটা কেমন ছিল, সেটি হয়তো আমরা আজকে তারা জানানোর চেষ্টা করি। শুরুতেই আমি আসতে চাই আমাদের প্রাচীন সংগঠন অগ্নিবীণা শিল্পী গোষ্ঠীর সভাপতি বিজন দার কাছে। বিজন দা, আপনি যদি শুনতে পেয়ে থাকেন, আজকে আমাদের সাংবাদিক মাহবুব আলম লিটন ভাই একটি লেখা লিখেছেন তার ফেসবুক প্রোফাইলে। তিনি বলতে চেয়েছেন যে নবীনগরের সাংস্কৃতিক চর্চার যে একটি ঝিমিয়ে পড়া ভাব, সেটি কেন এমনটা হলো। অর্থাৎ নবীনগর আদালত প্রাঙ্গণকে ঘিরে যে বটতলা, কড়ুইতলা, আমতলা, পুকুরের পাড় সহ বিভিন্ন জায়গায় যে 6-7টি অনুষ্ঠান হতো এবং জমিদার বাড়ির মুক্তাঙ্গন সহ সেই অনুষ্ঠানগুলোর এবার মাত্র একটি অনুষ্ঠান হয়েছে, সেটি তিতাস কচিকাচার মেলা। সবচেয়ে প্রাচীন যে দুটো সাংস্কৃতিক সংগঠন অগ্নিবীণা শিল্পী গোষ্ঠী এবং জাগরণী শিল্পী গোষ্ঠী, দুটো সংগঠন এবার অনুষ্ঠান করেননি। এটি নিয়ে লিটন ভাইয়ের একটি
দীর্ঘ একটি পোস্ট। সেখানে তিনি জানতে চেয়েছেন কেন এই প্রাচীন দুটি সংগঠন তাদের সমস্ত কার্যক্রম গুটিয়ে নিয়েছেন। যদিও আমরা জানি যে আদালত বটমূলে যে অনুষ্ঠানগুলি আমরা করতাম, আমি ৮০ দশকে অগ্নিবীণা শিল্পী গোষ্ঠীর মাধ্যমে আমার সাংস্কৃতিক চর্চা শুরু হয়। এরপর আমি জাগরণীতেও বেশ কিছু বছর কাজ করেছি। কিন্তু মাঝখানে যে দুঃখজনক ঘটনাটি ঘটেছে সেটি আপনারা সকলে জানেন যে নবীনগর যে দেওয়ানি আদালত রয়েছে, যেটি ১০০ বছরেরও প্রাচীন, প্রায় ১৫০ বছর ধরে এখানে বাঞ্ছারামপুর এবং নবীনগর দুটো আদালত এখানে বসে। এই আদালত প্রাঙ্গণের বটমূল কিংবা কড়ইতলা বলি, আমতলা বলি, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা বসে এই পয়লা বৈশাখে দুদিন ব্যাপী আমরা নানান অনুষ্ঠান করতাম। কিন্তু জানি না কি কারণে এ নিয়ে আমি বহু লেখা লিখেছি, বহু রিপোর্ট করেছি, বহু বিগত এমপি মহোদয়ের সঙ্গে কথা বলেছি, আসলে আমরা এর প্রতিকার পাইনি। সেটি হচ্ছে যে আমরা যে সমস্ত জায়গাগুলিতে বসে এই অনুষ্ঠানগুলো করতাম সেখানে কিছু জায়গা দেয়াল নির্মাণ করে সেটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে গেছেন এবং বেশিরভাগ জায়গাগুলো তারা লিজের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ীদেরকে বরাদ্দ দিয়েছেন। ফলে এটি এখন ব্যবসায়িক কেন্দ্রে পরিণত হয়েছে। আমাদের প্রশ্ন ছিল যে নবীনগরের আদালত প্রাঙ্গণকেও কেন আসলে লিজের আওতায় এনে এই সমস্ত ব্যবসায়ী বিভিন্ন স্টলদেরকে দিতে হবে? এটি উন্মুক্ত রাখলে কি এমন ক্ষতি হতো? নবীনগরের সংস্কৃতি অঙ্গনের অনেক মানুষ এই বিষয়গুলো নিয়ে বহু তাদের প্রতিবাদ, কেউ কর্ণপাত করেনি। আদালত তার নিজস্ব গতিতে এগুলোকে আসলে লিজ দিয়েছেন, যে কারণে আসলে আমরা সেই গতিটা হারিয়ে ফেলেছি। যে কারণে ৮০ দশকে যে জমজমাট পয়লা বৈশাখটি হতো আদালত প্রাঙ্গণকে ঘিরে সারা দিন ব্যাপী, এমনকি সন্ধ্যার পরে, সেই অনুষ্ঠানগুলো কিন্তু এখন ঝিমিয়ে পড়েছে, হচ্ছে না বললেই চলে। তারপরেও কিন্তু নানানভাবে অগ্নিবীণা কিংবা জাগরণী সহ নানান সংগঠনগুলো তারা তাদের প্রোগ্রামগুলো চালিয়ে যাচ্ছিল। কিন্তু এবারই প্রথম অগ্নিবীণা এবং জাগরণী শিল্পী গোষ্ঠী তাদের অনুষ্ঠান বন্ধ রেখেছে। কেন অনুষ্ঠান বন্ধ রাখা হলো এই বিষয়টি জানিয়ে একালের বর্ষবরণ নিশ্চয়ই আপনি দেখেছেন বিজন দা। আমি কালকে অবশ্য কুমিল্লায় ছিলাম। কুমিল্লা জেলা প্রশাসনের একটি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমরা গিয়েছিলাম কয়েকজন। কালকে আমি থাকতে পারিনি, পরশু থাকতে পারিনি। আজকেও আমি খুবই অসুস্থ, যে কারণে ঘর থেকে খুব একটা বের হয়নি। আপনি কি বলবেন যে এই কালের বর্ষবরণ এবং সে কালের বর্ষবরণের মধ্যে আসলে পার্থক্য কতটা এবং কেন অগ্নিবীণা শিল্প গোষ্ঠী এবারের প্রোগ্রাম থেকে বিরত থাকলেন বিজন দা? আমি কিন্তু এবারে বন্ধ করি নাই। করোনার মহামারীর পর থেকেই আমি অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি। এর কারণ হইল ২ বছর অনুষ্ঠান আমরা করতে পারি না, সরকারি ভাবেই নিষিদ্ধ ছিল। দেখা গেল আমার যে সংগঠনের ছাত্রছাত্রীরা আছে সবাই আস্তে আস্তে অন্যদিকে ডাইভার্ট হয়ে গিয়েছে। সেই জন্য এখন তাদেরকে আর ডাকলে তারা আসে না। এখন আস্তে আস্তে আমাদের শরীরও তেমন একটা ভালো না, সেই জন্য আমি আস্তে আস্তে অনুষ্ঠান করা বন্ধ করে দিয়েছি। সেই জন্য আমি কারোর উপরে আমি নিজেই পারি নাই, কারোর আমি দায়ী করব না। আর এবারে অনুষ্ঠান গার্লস স্কুলের অনুষ্ঠান খুব ভালো হয়েছে এবং তিতাস কচিকাঁচা বরাবরের মতোই এবার হয়েছে। হাই স্কুলের মধ্যে অনুষ্ঠান হয়েছে, যাদের মধ্যে যাদের ইচ্ছায় অনুষ্ঠান করছে। কিন্তু আগে যে আমরা তো বটমূলে ডাব গাছের পাতা দিয়ে স্টেজ বানিয়ে মাটিতে বসে যে বর্ষবরণ উদযাপন করতাম, ওইটা ওই রকম যে একটা আমাদের একটা আনন্দ থাকতো, সেই আনন্দটা এখন আর আমরা পাই নাই। জাগরণী শিল্পী গোষ্ঠী ঠিক পিছন দিয়ে ডাব গাছের কূপে অনুষ্ঠান করতেন, আমরা তাই করতাম, কিন্তু ওইটার মধ্যে একটা প্রাণ ছিল। আর এখন অনুষ্ঠান করতে গেলে স্টেজের ভাড়া দিতে হয় ২০,০০০ ৩০,০০০ টাকা। তাহলে এবার অনুষ্ঠানের শেষে তাদেরকে পয়লা বৈশাখ উপলক্ষে কিছু খাওয়া দাওয়া করাইতে হয়।
সেই জন্য অনেক টাকার একটা কস্ট হয়ে যায়। সেই জন্য এখন অনুষ্ঠান করে, কিন্তু মনটা তেমন একটা শান্তি ভাবে করতে পারে না, না অশান্তি বিজন ভাবে দা, এখন অনুষ্ঠান করে। আপনি যেটা বলছিলেন সেটি আমার চোখে এখন একদম মানে আমি দেখতে পাচ্ছি একদম দিব্য চোখে, যে 80-র দশকে আমিও যখন 85-86-তে আমরা শিক্ষাবর্ষে কলেজে ঢুকি, তখন আমার অগ্নিবীণা শিল্পী গোষ্ঠীর মধ্য দিয়ে কিন্তু আমার যাত্রা শুরু হয়। এবং হুম, আমরা যে কথাটি আপনি বললেন এখন, যে ডাব গাছের যে ডাগ্গাগুলি, আমরা যে ডাগ্গা বলতাম আরকি। আমরা কিন্তু আগের দিন হুম, রাতে বিভিন্ন ইউনো অফিস থেকে, প্রজেক্ট অফিস থেকে সেই ডাগ্গাগুলি কেটে নিতাম এবং সারারাত যে মজাটা করতাম, হুম, খাবার-দাবার হতো একদিকে, আমরা ডাগ্গাগুলি, মলয় ভাই ছিল, মলয় ভাই মারা গেছেন। টুনু ভাই ছিল, টুনু ভাই মারা গেছেন। সুভাষ কাকু ছিল, এখনো আছেন। আপনি ছিলেন বা আরো যারা ছিল। তাদেরকে নিয়ে কিন্তু আমরা এগুলো সারারাত ব্যাপী ডাগ্গা কূপে মঞ্চ সাজিয়ে আমরা কিন্তু একদম ভোরবেলায় বাসায় গিয়ে স্নান করে আবার ঠিক ৮ ঘন্টার মধ্যে কিন্তু পায়জামা পাঞ্জাবি পরে আমরা অনুষ্ঠানগুলো করেছি। সেই যে সেকালের প্রোগ্রাম এবং মানুষ তন্ময় হয়ে আমাদের প্রোগ্রামগুলি দেখত। আপনার কাছে কি মনে হয় যে সেই প্রোগ্রামের সঙ্গে আজকালের যে প্রোগ্রাম এবং যেগুলো আসলে এখন নামমাত্র হচ্ছে, তার মধ্যে যেই মানুষের যে ওই যে আমরা বলি মন্ত্রমুগ্ধের মতো মানুষ বসে তন্ময় হয়ে সেই প্রোগ্রামগুলি শুনত, সেই প্রোগ্রামগুলি এখন হচ্ছে? আপনার কাছে কি মনে হয় সেই সেই মানে যে আমাদের চেতনা ছিল ভেতরে সংস্কৃতির, সেটা কি এখন আছে? না, সেই চেতনা গুলো এখন নাই। কিছু কারণ আছে। আগে তো তেমন একটা ডিজিটাল যুগ ছিল না, এখন তো ডিজিটাল যুগ। মানুষ এই এখন অনুষ্ঠান আগে যেভাবে মন দিয়ে শুনতো বা সবাই আগ্রহ করে আসতো, এখন কিন্তু ওই জিনিসটা একটু কমে গেছে। মানুষ এখন এখন এগুলো মোবাইলে অনেক কিছু এরা ভালো ভালো প্রোগ্রাম দেখতে পারে, এটা একটা কারণ আছে। আর তারপরে মানুষ কিন্তু আসে, আমি বলবো না আসে না, কিন্তু তারপরে কিন্তু মানুষ আসে। পয়লা বৈশাখ উপলক্ষে সবাই নতুন শাড়ি, নতুন জামা কাপড় পরে, হ্যাঁ, পয়লা বৈশাখ উদযাপন করতে সবাই আসে, আর নারী পুরুষ ছেলে মেয়েরা সবাই আসে, বৃদ্ধারা কিন্তু আগের পর্যন্ত। যে প্রাণ, মানে আগের যে প্রাণটা ছিল সেই প্রাণটা তো এখন খুঁজে পাওয়া যায় না। সবকিছু মেকি মনে হয়। আরেকটি প্রশ্ন যদি আপনাকে করি, যেটির সঙ্গে আমি নিজেও জড়িত ছিলাম। বহুবার আমরা এই সমস্ত প্রোগ্রাম করতে গিয়ে প্রশাসনের কাছে আমরা একটি দাবি তুলেছিলাম যখন ৬-৭টি প্রোগ্রাম আদালত বটমূলের চারদিকে হতো। আ সেই দাবিটি ছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। আমরা কিন্তু প্রশাসন সহ স্থানীয় এমপির কাছে আমরা বারবার বলতাম, বিগত দিনে যারা ছিলেন, যে আমরা যদি প্রশাসনের পক্ষ থেকে একটি মাত্র মঞ্চ করে দেওয়া হয়, সেই মঞ্চে যদি আমরা বিভিন্ন সংগঠনগুলো বাই রোটেশন, হ্যাঁ? যদি কেউ আগে পরে হয় প্রয়োজনে লটারি দিয়ে, যে কে আগে কে হুম, পরে হবে, লটারিতে যার নাম হবে। সেই দাবিটি কিন্তু আজকে প্রায় ৩০-৪০ বছর যাবৎ করে আসছি। এবারও আমি যেহেতু নবীনগর ছিলাম না, সে কারণে আমি হয়তো বলতে পারছি না। আপনি তো প্রস্তুতিমূলক সভায় ছিলেন। এরকম দাবি কি এবার উঠেছিল, কিংবা এটি হচ্ছে না কেন? এটিতে আমার তো মনে হয় সবাই যদি একটা মঞ্চে চলে আসতাম, তাহলে প্রোগ্রামগুলোও জমজমাট হতো এবং একটা কম্পিটিশন থাকতো। যে ৪০ মিনিট, ৫০ মিনিট বা ১ ঘন্টার যদি একটি সময় আমরা ডিউরেশন বেঁধে দিতাম। যে আপনি ১ ঘন্টা করবেন, আপনি ১ ঘন্টা করবেন, আপনি এরকম ৪-৫ টা সংগঠনকে। তাহলে আমাদের মধ্যে একটা কম্পিটিশন ভেতরে শুরু হতো এবং আমরা কার চেয়ে কে ভালো অনুষ্ঠান করতে পারতাম সেটিও কিন্তু এখানে প্রমাণিত হতো এবং প্রশাসন ইচ্ছা করলে সেখানে একটি পুরস্কারের ব্যবস্থা রাখতে পারতেন। যে যারা 1st, 2nd, 3rd হবে তাদেরকে আমরা একটা পুরস্কারের ব্যবস্থা করব। এই দাবিটি ৩০-৪০ বছর আমি নিজে বহুবার প্রস্তুতিমূলক সভায় আমি করেছি। স্থানীয় সাংসদদের করেছি, আমাদের ইউনোমোদদের করেছি। তো এটি বাস্তবায়ন হচ্ছে না কেন? এবার কি আপনারা সেটি করেছিলেন? যদিও আমি প্রস্তুতিমূলক সভায় তো আমন্ত্রণও পাইনি, ঠিক যাইও নি। আছে, প্রস্তুতি সবাই। আমি ইউনূস স্যারকে বলছিলাম, স্যার, যে আমরা তো আগে এই শিল্পকলার আন্ডারে আমরা সবাই একসাথে অনুষ্ঠান করতাম, এবারে কি শিল্পকলার আন্ডারে আমরা অনুষ্ঠান করবেন? তো তখন স্যার আমাকে বললো যে না, আমরা এই যে উপজেলা পর্যায়ে এখনো শিল্পকলা গুলোই ইউনিক আছে, সেই জন্য আমরা কোনো নির্দেশনা পাই নাই। যদি আমরা নির্দেশনা পাই তাহলে আমরা আহ আগামীতে আমরা চেষ্টা করব। আমি এই কথাটা বলছিলাম।
আর ওই যে একসাথে মঞ্চ করা, তারপর আমি বলি করোনা থাকাকালীন চলাকালীন আমরা কিন্তু শিল্পকলা একাডেমি থেকে কিন্তু সবারই নিয়ে কিন্তু একটা মঞ্চেতে অনুষ্ঠান করছিলাম, দুইবার মনে করছি, গার্লস স্কুলে এটি করছি। আর ওই যে তুমি বললা যে একই মঞ্চে অনুষ্ঠান, এরা অনেকের আপত্তি আছে, কারণ অনেকের অনেক ছাত্রছাত্রী থাকে, তারা এই, প্রতি বছরই তারা একটা আগ্রহ থাকে, তারা একটা অনুষ্ঠানে একটা গান গাওয়ার জন্য। প্রত্যেক ছেলে মেয়েদের একটা আগ্রহ থাকে, ছেলেরা মেয়েরা আগ্রহ থাকে। তো কাজেই এখন বছরের শেষে যদি সে গান না গাইতে পারে, আর যদি আমরা একসাথে করি, তাহলে তো আমরা এত গান দিতে পারবো না একটা সংগঠনকে। একটা সংগঠন থেকে তোমার তো বড় জোর 5টা গান দেওয়া যেতে পারে, তাই না? তাহলে এদের থাকে 30টা 40টা লিস্ট, সবারই থাকে, কেউ কারো বেশি থাকে, কারো কম থাকে। এই প্রত্যেক সংগঠন এতে কিন্তু এতে বিজনদা যেটা হয় কি, এতে যেই আপনি আপনি যেটা বলছেন আমি বুঝতে পেরেছি, এটি হচ্ছে যে এক একটা সংগঠনের প্রচুর পরিমাণে শিক্ষার্থী থাকে, কিংবা তারা গান গাওয়ার জন্য তাদের একটা সারা বছরের একটা প্রত্যাশা থাকে। হম কিন্তু এতে প্রোগ্রামগুলির মান খুব নিম্নমানের হয়। আমার 30-40 বছর অভিজ্ঞতা, আমি যেটা এবার দেখি না, যেহেতু আমি কুমিল্লা ছিলাম। কিন্তু যদি আপনি একটা মঞ্চে যদি বিভিন্ন সংগঠনকে 1 ঘন্টা করে বেঁধে দেন, তাহলে কিন্তু তাদের ওই 40 জন শিল্পী থেকে তারা 10 জন 15 জন বাছাই করে ভালো ভালো গানগুলি তারা কিন্তু সেখানে দেওয়ার একটা সুযোগ থাকতো। তাইলে হতো কি, একটা মান বেড়ে যেত। এখন যে সমস্ত প্রোগ্রামগুলি হয়, আমি সংগঠনের কোনো সংগঠনের নাম বলবো না, এগুলি যদি বাইরের কোনো মানুষ এসে দেখে, তাহলে কিন্তু আসলে আমাদের সংস্কৃতির যে ঐতিহ্য বা শিক্ষা সাহিত্য সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়া বা নবীনগরকে, সেটি কিন্তু আসলে খুঁজে পাওয়া যাবে না। কারণ এত নিম্নমানের গান হয়, কোথায় সুর, কোথায় তবলা, কোথায় লয়, মানে একটা বিচ্ছিরি অবস্থা। গত কয়েক বছর যাবত আমি যেটি দেখছি আর কি। এর মানেটা হচ্ছে যে একজন গার্ডিয়ানও মনে করে যে বছরে একবার তার মেয়েটি, তার ছেলেটি সেখানে গান করবে। আর বাবা, আগে তো শিখতে হবে, আগে তো গলাটা তৈরি করতে হবে, গলায় টিউন আনতে হবে, তারপর একজন দর্শক গানটা শুনে তার একটা হৃদয় স্পর্শ করতে হবে। সেটা না বুঝে গার্ডিয়ানরা আর যারা আয়োজক, তারা তো মনে করে যে আমার একটা গান দিতে পারলেই তো আমার নানান সুযোগ সুবিধা পাওয়া যায়, আমার এই বাচ্চাটা সারা বছর হয়তো আমার কাছে গান শিখবে। এই সমস্ত কারণে কিন্তু মানে প্রোগ্রামের মান কমে যাচ্ছে। আমরা 80-এর দশকে যে প্রোগ্রামগুলো করতাম, যে মান নিয়ে, মানে সেকালে, একালে কিন্তু সেই মান এখন পাওয়া যাচ্ছে না। এটাই হচ্ছে আমার কথা। যাক বিজনদা, অনেক কথা হলো, এবার আমরা একটু আসতে চাই আমাদের কামরুদা প্রতীকদার কাছে। প্রতীকদা, আহ, আমি জানি না শুনতে পাচ্ছেন কিনা আমার কথায়, আরো 3 জন যুক্ত হয়েছিলেন, তাদেরকে দেখা যাচ্ছে না। আমি একটু প্রতীকদাকে বলবো যে আমার কথা শোনা আজকের যাচ্ছে? বিষয়বস্তু হচ্ছে বর্ষবরণ উৎসব নবীনগর। আমরা স্পেসিফিকলি বলেছি নবীনগর, সারা দেশের কথা বলবো না, যেহেতু নবীনগরের কথা নবীনগরকে নিয়ে ভাবে, নবীনগরকে নিয়ে তার চিন্তা চেতনা সবসময় থাকতে চাই। আমরা বলেছি একাল এবং সেকালের বর্ষবরণ। আপনি দীর্ঘদিন সংস্কৃতি অঙ্গনে জড়িত, ইদানিং যদিও বর্ষবরণ আপনাকে দেখা যায় না, কিন্তু একটা সময় নিয়মিত থাকতেন। সবকিছু মিলে বিজনদার কথা যদি আপনি শুনে থাকেন, বিজনদার কথার মধ্যে যদি কোনো কিছু যোগ করতে চান, এবং একাল এবং সেকালের বর্ষবরণটা কিভাবে আপনি মূল্যায়ন করবেন, যদি একটু বিস্তারিত বলেন। কেমন হতে পারে? ধন্যবাদ গৌরাঙ্গ দেবানন্দ অপ্পু। মানে আজকের যে নিয়মিত নবীন কথার অনেক লম্বা একটি পর্যায়, 437 পর্ব এতদিন ধরে এখানে আলাপ হচ্ছে, সেভাবে সেই আলোচনায় একটু অংশগ্রহণ করতে পেরেছি, সেটাতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমি দেখেছি যে ক্ষণরঞ্জন দাদা এখানে ছিলেন, এবং আমাদের আরেকজন খুব প্রিয় মানুষ কোহিনুর ছিলেন। দুজনেই খুব সাংস্কৃতিক অঙ্গনের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। আর বিজন দা তো আছেই, তাকে তো ওনার অনেক গান টান শুনেছি, আমি নিজেও শুনেছি আসলে। প্রথমেই আমি গৌরাঙ্গ দেবানন্দ অপুর এই লাস্ট কথাটাকে একটু বলি যে আপনাকে এখন তো ইদানিং দেখি না, তো আসলে দেখার তো স্কোপ নাই আর কি, কারণ চাকরি করি যেহেতু, মানে চাকরির সুবাদে তো দূরে থাকতে হয়। এবং আজকের আমি ঠিক ওই পেছনের আর এখনকার এইভাবে না বলে আমি একটু পেছন থেকে, মানে বর্তমান থেকে পেছনে যাওয়ার চেষ্টা করি। যেমন মানে কামরুল পথিককে নবীনগর দেখা যাচ্ছে না কেন? ধরো যে 21শে ফেব্রুয়ারি দেখা যাচ্ছে না, 26শে মার্চে দেখা যাচ্ছে না, 16 ডিসেম্বর দেখা যাচ্ছে না, কিংবা বৈশাখে দেখা যাচ্ছে না। কারণ এই দিবসগুলিকে রাষ্ট্র রাষ্ট্র তার চর্চা কেন্দ্র করার চেষ্টা করে, যতটুকু পারে করে আর কি। মানে সব জায়গায় কিছু প্রোগ্রাম থাকে, এবং এর শুধু ওই দিন না, তারপরেও বিভিন্ন রকম উপজেলার মাধ্যমে মাধ্যমিক শিক্ষার
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে রাষ্ট্রীয় প্রোগ্রাম থ্রো করা হয়, যেগুলি যেমন এখন বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে একটা কাজ চলতেছে, একটা মানে প্রজেক্ট নিয়ে কাজ চলছে, এরকম বিভিন্ন কার্যক্রম চলে। তো আমি প্রথমে এই জন্য আমি নিজের দুঃখ প্রকাশটা করি যে আমার আমার খুব ইচ্ছা থাকে, প্রাণ থাকে যে নবীনগর গিয়ে দেখি। আমি কিন্তু নবীনগরের সমস্ত খবরগুলি আমি দেখেছি, মানে এবং খোঁজ খবর নিয়েছি আমি। তো বিজনদার মধ্যে একটা হতাশা আছে, এটা বাস্তবিক। মানে বিজনদার যে কথাটা করোনার সময়ের পর থেকে অথবা আগে থেকে উনি যে কথাটা বলেছেন যে নবীনগরে উনি সে সময় থেকে করতে পারছেন না এবং করেন না এবং করা যাচ্ছে না। তো উনার মধ্যে একটা হতাশা আছে, হতাশাটা খুবই বাস্তবিক হতাশা আর কি। যেমন আমি নবীনগরের এই বর্তমান পহেলা বৈশাখ উদযাপনের জন্য প্রথম খেয়াল করি ভোলাচং মেলাটা কি হচ্ছে। কারণ ভোলাচং আমাদের এই মেলাটা হচ্ছে সবচেয়ে প্রাচীন। আজকে গৌরাঙ্গ দেবনাথ অপু যে বিষয়টি বড় করে দেখানোর চেষ্টা করেছে যে নবীনগর আদালত পাড়ার জায়গাগুলি কি খুবই দরকার ছিল এগুলিকে লিজের মাধ্যমে ব্যবসায়িক করা, কোনো মতেই দরকার ছিল না। যেভাবে দরকার ছিল না ভোলাচং মেলার জায়গাগুলোকে লিজের মাধ্যমে ব্যবসায়িক জায়গাতে দোকানে পরিণত করা। এটা আমার সাথে নিশ্চয়ই একমত হবে, বিশেষ করে আমাদের বিজনদা অথবা গৌরাঙ্গ দেবনাথ অপু, তারা নিশ্চয়ই একমত হবে, কারণ আমরা খুবই একদম জানি একদম মেলাটা কি ছিল, আমরা জানি। ওই ভোলাচং মেলাটার জন্য কিন্তু 80-90 শুধু না, আমরা যদি আমাদের জন্মের পর থেকে বলি, যেটা আমাদের 60 দশকের পর থেকে যদি বলি, এর আগে তো ছিলই। ওই মেলার জন্য কিন্তু অপেক্ষা ছিল, সেই মেলার জন্য 4 আনা পয়সা, 8 আনা পয়সা, এবং তখনও কিন্তু দান্তিকতা ছিল। একটা পক্ষ ছিল, বলার চেষ্টা করা হতো যে মেলাতে যাওয়া ঠিক না, কিন্তু তারাই কিন্তু গোপনে আবার 4 আনা পয়সা দিত, যে আমরা গিয়ে মেলাতে একটা বাঁশি কিনে নিয়ে আসবো, একটা পিস্তল কিনে নিয়ে আসবো, একটা আম কাটার জন্য চাকু নিয়ে আসবো, ওখানে গিয়ে পুতুল নাচ দেখবো, ওখানে এক ফালি তরমুজ খাবো, এবং সবাই মিলে একটা বড় ধরনের ব্যাপার। এবং একটা বিষয়ে নিশ্চয়ই একমত হবে সবাই যে ওই সময় যে আমরা যে ডেবের ডুলটার কথা বলি অথবা বাঁশির কথাটা বলি, মেলার দিন থেকে অন্তত 3 দিন যে ডেবের ডুল বাজার শব্দ এবং একই সাথে বাঁশির শব্দ যেটা সহনীয় পর্যায়ে ছিল, এটা কিন্তু সমাজ ব্যবস্থা এমন একটি অবস্থায় চলে গেছে, এটাকে এখন যে কোনোভাবে তার নেগেট করার চেষ্টা করবে যে হইহল্লা হচ্ছে কেন, কিন্তু এটা যে প্রাণের আওয়াজ সেটা কিন্তু এখন আর মেনে নেবে না, মেনে নিচ্ছে না, এটা আমাদের দুর্ভাগ্য। তো আমি ওখান থেকে শুরু করলাম যে ভোলাচংয়ের মেলাটি তার ঐতিহ্য হারাতে বসেছে। ওখানে হয়তো মিষ্টি বিক্রি হচ্ছে, ওখানে হয়তো কিছু কিছু দোকান বসছে, তবু মেলাটা বেঁচে আছে, এটা একটি ব্যাপার। আমি ওই জায়গাটাতে শুরু করলাম। নবীনগরের যে আদালত পাড়ায় যে উৎসবগুলি হতো সেই সময়টা আমি মিস করেছি, কারণ আমি চিটাগাং ভার্সিটিতে পড়তাম অথবা বগুড়ায় চাকরি। আমার দুর্ভাগ্য যে আমার চাকরির স্থলগুলি ছিল দূরে দূরে। বগুড়াতে আমি টানা 10 বছর চাকরি করেছি, তখনই আমি কিছুটা আলিয়াবাদে কাজ করার এবং নবীনগরে কাজ করার চেষ্টা করেছি দূর থেকে এসে, কিন্তু সব দিবসগুলিতে একসাথে হওয়া যায় না। কিন্তু আমরা কিন্তু জাগরণী, অগ্নিবীণা, তারপর এই যে বিদ্যুৎ সংঘ, বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যতিক্রম নাট্য গোষ্ঠী, এটা অনেক সংগঠনের একটা মেলা দেখেছি আমরা আমাদের। এবং ওগুলি কিন্তু কর্ণধার ছিল কিন্তু অনেক মানে জানেওয়ালা লোকেরা, যেমন তাই না, যেমন ধরো যে রণদী দত্তের কাছে যখন জাগরণী থাকে এটা একরকম থাকবে ওনার চেষ্টাটা, আবার যখন অন্য একজনের কাছে আসে অন্যরকম থাকতে পারে। ব্যতিক্রম থিয়েটার অথবা আমাদের যে অদূত ভাইয়ের যে থিয়েটার, ওটা ওনার কাছে যখন ছিল তখন একরকম, তারপরে এটার কিন্তু ম্লান অবস্থা আছে। অথবা মেঠোপথ নাট্য সংগঠনের যে অবস্থা, সেই নাটক সংগঠনগুলি মানে আমাদের এই যে যে দাবিটা করা হচ্ছে যে নবীনগর একটি মুক্ত মঞ্চ করা হলো কেন না কেন, আসলে মুক্ত মঞ্চ করার জন্য অনেকগুলি সংগঠন কি অ্যাক্টিভ আছে আমাদের, সেটা একটা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ মনে হয়। কারণ একটা আহ, বৈশাখের মেলার প্রোগ্রাম করতে কিন্তু মাসখানেক আগে থেকে তার প্র্যাকটিস শুরু হওয়া দরকার। এবং এখানে যে কথাটা বলা হয়েছে যে প্রতিটা সংগঠনকে ইচ্ছে করে আধা ঘন্টা 1 ঘন্টাকে সময় দিতে পারে, আমি মনে করি যে একসাথেও সবাই প্রোগ্রাম করতে পারে, ছায়ানটের বটতলার মতো করতে পারতো, যদি তারা রিহার্সাল করতে হবে, এতদিন সময় দিতে যদি তারা রাজি থাকে। তো আমি আমার প্রেক্ষিতে আমার দৃষ্টিতে আমি লক্ষ্য করেছি যে কয়েকটা বিষয় আমি এখানে লিখেছি। যেমন প্রথমত হচ্ছে যে পৃষ্ঠপোষকতার অভাব আছে।
যেমন আজকের যে বিজনদার যে হতাশাটা, যদি একজন ওনাকে বলতো যে আমি এই সংগঠনটাকে আমি ধরে রাখবো, অর্থ চিন্তা করতে হবে না, নিশ্চয়ই এটা আরো আরো স্বতঃস্ফূর্ত হয়ে দাঁড়াতো। যদি অগ্নিবীণাকে যদি একজন যদি এরকম একদম পৃষ্ঠপোষকতা থাকতো, অথবা যদি এই যে নাট্য সংগঠনগুলি নাটক করতে না পারার কিন্তু মূল কারণ কিন্তু তাদের অর্থের সমস্যা। আর এখন যে এ, যে প্রফেশনাল ব্যাপার স্যাপার আছে সেখানে কিন্তু অনেক অর্থের ব্যাপার দরকার লাগে। তুমি জানো অপু, যে আমি যে নাটক করেছি আমি কিন্তু নিজে কিন্তু নবীনগর এমন কোনো দোকান নাই যে দোকান থেকে আমি রিসিপ্টে টাকা কাটিনি, কারণ এটা জনগণের টাকা দিয়ে আমি প্রোগ্রামগুলি করতে পেরেছি। কিন্তু এখন জনগণ কাছ থেকে সেই টাকাটা চাওয়াও যেমন একটু মনে হয় যে একটু মানে আমাদের লজ্জার ব্যাপার মনে হয়, আবার সেই রকম ভাবে জনগণ সেই টাকাটা তাকে বিশ্বস্ততার সাথে অথবা এই কালচারাল অ্যাক্টিভিটিসতে দিবে কিনা সেটাও কিন্তু একটা দ্বিধার ব্যাপার আছে আর কি। তো আমার কাছে এবার আমি লক্ষ্য করেছি নবীনগর হাই স্কুলে বেশ সুন্দর প্রোগ্রামটা হয়েছে। যেমন গার্লস স্কুলে একটা সুন্দর প্রোগ্রাম আমি যতটুকু দেখেছি, এমনকি আমি আলিয়াবাদ প্রাইমারি স্কুলের মধ্যেও প্রোগ্রাম দেখেছি আমি। তার মানে অনেক জায়গাতেই প্রোগ্রাম হয়েছে, এবং এই প্রোগ্রামগুলোর পেছনে রাষ্ট্রের সরকারের একটা চাপ ছিল, এটা হতে পারে। যেমন আমার নিজের প্রতিষ্ঠানে আমি এটা করতে পারিনি, অন্য অন্য জায়গায় হয়তো হয়েছে। একটা কথা আমি খুব ভালো করে বলি, একটা মজা লাগবে এটা। আমি গতকাল বেরিয়েছিলাম যে লৌহজং মুন্সিগঞ্জ, অথবা লৌহজং যেহেতু আমি থাকি, লৌহজং পার্শ্ববর্তী এলাকাতে টঙ্গিবাড়ি একটা উপজেলা আছে, কত মেলা পাওয়া যায় কিনা। খুবই দুর্ভাগ্যের বিষয়, মানে উপজেলা কমপ্লেক্সের ভেতরে কয়েকটা দোকান বসে, খুবই এটা হচ্ছে খুবই একটা কি বলবো, মানে একটা দেখার জন্য একটা কিছু করা, এটা কোনো মেলা না। কিন্তু লৌহজং কিংবা টঙ্গিবাড়ি উপজেলাতে অনেকগুলি মেলার জায়গার নাম পাওয়া গেছে, কিন্তু আমরা কোনো মেলা খুঁজে পাইনি। তো সেটাও কিন্তু একটা বিষয়। তো এখন যদি আমাদের প্রথম কথা হচ্ছে নবীনগরের যে সংগঠনগুলো, মানে 2টা কালচার সংগঠন, 3টা কালচার সংগঠন থাকবে, 3টা নাটকের দল থাকবে, 3টা মানে সামাজিক সংগঠন থাকবে, এই সংগঠনগুলি একসাথে হয়ে যদি ইউনোর কাছে যদি দাবি করে, তাহলে না তোমার এই দাবিটা প্রতিপালন হবে। কিন্তু আমাদের ইন্টারনালি কি আমরা দায়িত্বগুলি পালন করছি, আমরা কি প্র্যাকটিসগুলি আছে? যেমন এখানে আমি আরেকটা কয়েকটা বলি। যেমন এই যে একটা তো বলেছ তুমি নিজেই যে মানে আদালত পাড়া কেন ব্যবসায়ীদের কাছে দিতে হবে। আসলে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের বাইরে মানুষের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি প্রচন্ডভাবে বেড়ে গেছে। যে কোনো কিছুতে অর্থর মাধ্যমে লাভ হওয়া দরকার, এটা হচ্ছে আমাদের মানসিক মাথার মধ্যে ঢুকে গেছে। এবং আরো আরো গুরুত্বপূর্ণ বিষয়, এই সকল বিষয়গুলি যাদের মধ্যে ঢুকে গেছে এরা কিন্তু কালচারালি কিন্তু একসময় কাজ করত, এবং এদের দ্বারাই প্রকৃত অর্থে সম্ভব, কিন্তু তারা বিভিন্ন রকম পেশায় জড়িয়ে গেছে। আরেকটা কথা আমি বলি, যেমন শিল্প এবং ব্যবসা দুটো তো আসলে এক জায়গায় যাবে না। এখন আমি একটা মঞ্চ করলাম, ওখানে এক গ্রাম থেকে 4জন শিল্পী এনে গান গাওয়াই দিলাম, অথবা একজন জারি গান করলো, একজন করলো, তাদের হাতে আমি টাকা দিয়ে দিলাম। দিস ইজ নট দ্য প্রোগ্রাম। একটা এলাকার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে জিয়ে রাখার জন্য তাদের স্বপ্রণোদিতভাবে নিজেদের উপস্থাপন দরকার। আমি লক্ষ্য করেছি নবীনগরে কিন্তু প্রচুর শিল্পী আছে এখন বর্তমানে, এবং তারা কিন্তু বিভিন্ন স্টেজ খোঁজে। তারা কিন্তু নিজেরা কিন্তু অর্গানাইজ হয়ে কোনো প্রোগ্রাম থ্রো করতে রাজি না। ওরা শিল্পী হয়ে গেছে, ওরা বিভিন্ন প্রোগ্রামে ডাকলে তুমি মঞ্চ বানিয়ে যদি ডাকো তাহলে ওখানে একটা গান করে যাবে। এইভাবে তার মানে পহেলা বৈশাখ উদযাপন হবে না। আরেকটি ব্যাপার বলি আমি, সংগঠন করাটা কিন্তু একটু কঠিন। মানে সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, নাটকের সংগঠন অনেক ত্যাগের দরকার। এটা এটা নিশ্চয়ই আমরা এই বিজনও জানে, এবং গৌরাঙ্গ উপও জানে, এবং ঘনরঞ্জন দাও নিশ্চয়ই জানে, কোহিনুর তো ভালো করে জানে, কারণ উনি তার নিজের এলাকাতে কিন্তু সংগঠন করে। তো সংগঠন করার জন্য একজন ত্যাগী কিছু মানুষ দরকার, এবং তাদেরকে মান্য করার জন্য কিছু কর্মী দরকার। আবার যেমন আমাদের এখানে 2-3টা পাঠাগারও আছে, তারাও কিন্তু এই যে সংগঠন করে, তারাও কিন্তু কোনো প্রোগ্রাম থ্রো করে না। তো ফলে এই যে সংগঠন করা যে কঠিন, এর চেয়ে বেশি সহজ হয়ে যায় তার পাশাপাশি অন্য কোনো পেশা। আমরা কিন্তু নবীনগরের অনেক মানুষ দেখি এই সকল জিনিস কালেক্ট করার জন্য তার কাছে একটা মোবাইল থাকে, সে মোবাইল দিয়ে এই সকল প্রোগ্রামগুলি ভিডিও ধারণ করার কাজে ওরা ব্যস্ত। কিন্তু ওদের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু একসময় কালচারালি খুব অ্যাক্টিভ ছিল। এছাড়া আরেকটি কথা বলি, যে অর্থনৈতিক একটা বিষয়, যেটা মানে অপু বলছে যে যদি ইওনো আমাদেরকে একটা মঞ্চ করে দিত, তবে আমি মনে করি যে সেই মঞ্চ চাওয়ার আগে
সে মঞ্চে উঠে কাজ করার মতো দৃঢ়ভাবে চলমান কিছু কাজ, মানে কাজ কিন্তু মানে চাক্ষুষ হতে হবে, মানে এটাকেই বল দৃশ্যমান হতে হবে। যে দৃশ্যমান হওয়া মানে হচ্ছে ওই বাড়িতে একজন শিল্পী আছে সেটা না, ওই বাড়িতে একজন তবলা বাজায় সেটা না, ওই বাড়িতে একজন দোতরা বাজায় সেটা না, একটা জায়গায় এসে ওরা চর্চা করে। মানে এই চর্চাতে কিন্তু শুধু পহেলা বৈশাখ না, ইন্টারনালি দেখা যেতে পারে আজকে যদি এমন হয় যে 4-5টা সংগঠন আছে, তারা প্রতি মাসে একটু হলেও আর কিছু কাজ করে, এবং এখানে একটা ব্যানার দিয়ে দিয়েছে অথবা একটা ফেস্টুন দিয়ে দিয়েছে, অথবা এখন ফেসবুক আছে, ওখানে 10জন লোক হলেও কিন্তু গিয়ে কিন্তু গান শোনে। ওরকম কার্যক্রম যদি চলমান থাকে, নাটকে, গানে, সঙ্গীতে, সমাজসেবায়, পাঠাগারে, এই ধরনের যদি বিভিন্ন কার্যক্রম থাকে, এবং তখন তারা এই দাবিটা অথবা ডিমান্ডটা নিজের মধ্যে আর্জ ফিল করতে পারবে যে আমার তো এই প্রোগ্রামটা থ্রো করা দরকার। আলটিমেটলি আমি কিন্তু একটা স্পষ্ট কথাই বলি, আমাদের কাছে কি কোনো প্রোগ্রাম আছে থ্রো করার মতো? আমাদের কাছে কিন্তু শিল্পী আছে, 5টা গান করতে পারবে, একটা কাজ করে দিতে পারবে, কিন্তু আলটিমেটলি একটা মানে সামষ্টিক একটা কাজকে উপস্থাপন করার মতো আমরা কি প্রস্তুত? আমার মনে হয় নাই এটা। তাহলে আমি কিভাবে দাবি করব যে আমাদের কিন্তু মঞ্চ দিতে হবে? তবে আমি একমত যে নবীনগর, আমি এটা দীর্ঘদিন ধরে একমত, আমি না থাকলেও, নবীনগর না থাকলেও অনুষ্ঠান তো দেখতে যেতে পারতাম মাঝে মধ্যে, যে নবীনগর একটি সাংস্কৃতিক বলয়ের একটা জায়গা দরকার। এবং একসময় আমি আরেকটা কথা ছোট করে বলে নেই, কিছু রুম কিন্তু সরকারিভাবে দেওয়া হয়েছিল, মানে আমি জানি না তাদের জন্য মানে সরকারিভাবে কোনো সংগঠনের রুম দেওয়া আছে কিনা, এখন আমার কাছে এটা নাই বলে মনে হয়। তো ফলে মানে এই সংগঠনগুলো আবার পুনর্জীবিত হওয়ার জন্য কিছু প্রাণময় মানুষ দরকার, এবং ওদের মধ্যে নির্দিষ্ট করে এই সংগঠনে 20 জন মানুষ আছে, ওই তখনই কিন্তু একমাত্র সম্ভব যে মানে আমার ভিতরে কিন্তু তখন, যদি আমার একটা নাটক তৈরি থাকে, আধা ঘন্টার নাটক তৈরি আছে, আমার কাছে কিন্তু তখন তাগিদ ফিল হবে যে নাটকটা আমি কখন কোথায় আমি এটাকে উপস্থাপন করব। কিন্তু আমার মনে হয় যে আমরা কিন্তু সেভাবে আমাদের নিজের ঘরের প্রোগ্রাম মানে চর্চার মাধ্যমে কিন্তু তৈরি করা নাই, এটাও একটা ঘাটতি হতে পারে বলে মনে করি। তবে আমি বিশ্বাস করি এবং আমি আশাবাদ রাখি যে দিন ফেরা দরকার। 80-90 দশকের যে উচ্ছলতা ছিল, বিজন দা বলেছে যে ওই সময়কার তখন ডিজিটাল ছিল না, এটা একটা ব্যাপার, কিন্তু ডিজিটাল যুগেও কিন্তু অনুষ্ঠান মানে মানুষের চর্চা কিন্তু বন্ধ নয়, বরঞ্চ আরো বেড়েছে। কিন্তু সাংগঠনিক চর্চাটা আমাদের যথেষ্ট অভাব আছে বলে আমি মনে করি। আমি আপাতত এর দূরে আমি বলতে চাচ্ছি। অপু, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, অপুদার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, অপু মাইক Sorry, মনে হ্যাঁ, উত্তর আছে মনে। হ্যাঁ, আমি বলি, সরি আমি মিউট ছিলাম। যাই হোক, আমি এখন অনেক ধন্যবাদ। হ্যাঁ, প্রতীক ভাই, আমি যেটি বলতে চাচ্ছিলাম যে এই যে আমি আজকে বিষয়বস্তু নির্ধারণ করলাম একাল এবং সেকালের বর্ষবরণ। আপনি অবশ্য এখান থেকে একটু বাইরে গিয়ে নবীনগরের সামগ্রিক সংস্কৃতির যে সর্বশেষ পরিস্থিতি সেটি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে বিজনদা যেটি বলছিলেন যে ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে হয়তোবা আমাদের সেকালের যেই প্রাণ স্পর্শ করতো আমাদের প্রোগ্রামগুলোতে, সেগুলো হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমি যদি উল্টিয়ে বলি যে এখন ডিজিটাল বাংলাদেশের যুগ কিংবা ডিজিটাল বিশ্ব যুগ, সেখানে তো আরো বেশি প্রাণ স্পর্শ করবার কথা, কারণ তখন এটা লজিস্টিক সাপোর্ট গুলো আমাদের ছিল না। এখন তো মানে তুড়ি মারতে সবকিছু কাছে একদম হয়ে যায়। যেমন ধরুন, একসময় আমরা নিজেরা মানে যে বলে না যে রাধা চুল বাঁধা সবকিছু করতে হয়, রান্না বান্না সব, এখন তো সেগুলো নাই। এখন আপনি জাস্ট সবাইকে দায়িত্ব দিয়ে দিবেন, আপনি শুধু খালি মেকআপ নিয়ে কস্টিউম পরে গিয়ে শুধু খালি প্রোগ্রাম করবেন। কিন্তু আমরা তো 80-র দশকে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, দুঃখিত, সবটা আমরাই করতাম। তাহলে এখন এগুলিতে প্রাণের স্পর্শ আমরা পাচ্ছি না কেন? এইটাই মূলত প্রশ্ন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রতুল কুমার সাহা, একজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, মাত্র কিছুদিন আগে অবসর নিয়েছেন। এবং এই যে দুটি সংগঠনের কথা আমরা বলেছি আমাদের সূচনা বক্তব্যে, যে অগ্নিবীণা শিল্পী গোষ্ঠী এবং
জাগরণী শিল্পী গোষ্ঠী, জাগরণী যাদের হাত ধরে বিগত কয়েক দশক নবীনগরে একটি সুউচ্চ অনন্য পর্যায়ে ছিল, পেছন থেকে জাগরণীকে সামনের দিকে যারা নিয়ে এসছেন তাদের অন্যতম হচ্ছে প্রতুল কুমার সাহা। প্রতুল দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি নবীনগরের কথার এই ভার্চুয়াল আড্ডার 437 পর্বে। অনেকদিন এসছেন, পরে এসছেন, এর আগেও বহুবার এসেছিলেন আপনি, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। আপনি কামরুল দা প্রতীকের বক্তব্য শুনেছেন। যদিও বলা হয়েছে যে বর্ষবরণের একাল এবং সেকাল, কিন্তু পথিকদা সেটিকে বিস্তৃত আকারে পুরো সামগ্রিক যে বর্তমান অবস্থাটা নাট্য জগৎ থেকে শুরু করে সব জায়গায় তিনি টাচ করবার চেষ্টা করেছেন। আমি সেখান থেকে আবার আপনার কাছে ফিরে নিতে চাই বর্ষবরণে একাল এবং সেকাল। যে এই বর্ষবরণটা আপনাদের দু একজনের হাত ধরে নবীনগরে চালু হয়েছিল, সেটি এখন অনেকটা ম্লান হয়ে গেছে। যেটি সূচনাতে আমি বলেছি যে আদালত বটমূলের যে 4টি-5টি প্রোগ্রাম হতো, কিংবা আপনাদের জমিদার বাড়ির মুক্তাঙ্গনে জাগরণে যে প্রোগ্রামটি করতেন আপনারা, আমি দুটো সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম, সেই প্রাণ এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং যেটি আমি বলছিলাম যে আদালত প্রাঙ্গণকে কেন্দ্র করে বর্ষবরণের যে একটি অবয়ব তৈরি হতো ছায়ানটের আদলে, সেটি আদালত কর্তৃপক্ষ সেখানে এখন কালচারাল প্রোগ্রামের পরিবর্তে সেখানে এখন ব্যবসা বাণিজ্যের আড়ত বানিয়েছে, কিংবা দোকানপাট লিজ দিয়ে সেই পরিবেশটা নষ্ট করে ফেলেছে। এটি নিয়ে আমি বহুবার প্রতিবাদ করেছি, লিখেছি, স্থানীয় সাংসদ, স্থানীয় প্রশাসনের প্রত্যেকের কাছে দৌড়ঝাঁপ করেছে। কিন্তু এখন কর্তৃপক্ষ, যেটা বিজনদা বললেন, আদালত কর্তৃপক্ষ তাদের জায়গায় যদি লিজ দিয়ে এখানে ব্যবসা বাণিজ্য বানায়, সেখানে তো আমাদের কিছু করার নেই, কিন্তু অবশ্যই করার আছে। আমরা যদি সঠিকভাবে প্রতিবাদ করতে পারতাম, আমি একা অপু করলে যতটা হবে, 100 অপু করলে নিশ্চয়ই সেটা আরেকটু বেশি জোর হতো। কিন্তু আমার পাশে তো 100 অপু তখনও পাইনি, এখনো পাই না। যে কারণে আসলে ওই সংস্কৃতির মানটা এখন আর খুঁজে পাওয়া যায় না। আপনি যদি একটু সেকালের বর্ষবরণ এবং একালের যদি একটু ফারাক আমাদেরকে বুঝিয়ে দেন, নতুন প্রজন্মকে, যে আপনারা আসলে সেকালে বর্ষবরণটা নবীনগরে কিভাবে শুরু করেছিলেন এবং এখন বর্ষবরণটা কোন পর্যায়ে এসেছে, আপনার কাছে যে তথ্য আছে সেগুলো যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। প্রতুল কুমার সাহা। ধন্যবাদ অপু। আমাকে কি হচ্ছে? আমি বুঝতে পারছি? শুনতে পাচ্ছি বোঝা পরিষ্কার, যাচ্ছে আমার কথা? আচ্ছা, একদম একদম প্রথমেই পরিষ্কার। এন্ডে কিন্তু নেট খুব দুর্বল, কাজেই যদি ইন্টারেক্ট করে, হ্যাঁ, আমাকে বলবো, আমি অন্য কাউ তখন দিয়ে নেবে। নববর্ষের যে বিষয়টা, এখন পরিষ্কার। দেশের বিভিন্ন জায়গায় ওইখানে হয়েছে। তো নবীনগরের যে বর্ষবরণের অনুষ্ঠানটা, এটা সাথে মান থেকে ওই মাপে আমরা বুঝতে পারি নাই, যাওয়া সম্ভবও না। কিন্তু তারপরেও যে উদ্যোগগুলো এখানে থাকে, অনুষ্ঠানের যে মানগুলো আমাদের সময় অথবা আমাদেরও আগে আমরা যারা ছিল, এটাও তার থেকে এটাও একটু জেলা উন্নত। তো নবীনগরে বর্ষবরণ অনুষ্ঠান আমার 19 আমাদের স্বাধীনতা পূর্ব অন্য প্রোগ্রাম হয়েছে, কিন্তু আমার স্মৃতিতে ঠিক বর্ষবরণের অনুষ্ঠানের স্মৃতিটা আমার তেমন। আর নবীনগরে বর্ষবরণ অনুষ্ঠানটা ছোট অবদান কিন্তু আছে নবীনগর কলেজের যে মন্ডলী ছিলেন তাদের। নবীন প্রতিষ্ঠা হয়েছে হেমন্ত স্যার এবং রণধীর দত্ত, হেমন্ত পাল, রণধীর দত্ত। শুধু তা না, হাসিনা ছিলেন, স্যার ছিলেন বায়োলজির। তো আগে ওনারা জমিদারে সবাই থাকতেন, তখন খুব ছিলাম, জমিদার বাড়িতে বিধান ঘরটা ছিল, ওই ঘরের মাঝে দিয়ে স্থান হতো। শুক্রবার অথবা রবিবার, আমার মনে রবিবার বন্ধের দিন ওইখানে সাংস্কৃতিক একটা আশ বসতো, বাধ্যতামূলক না, ছাত্র ওইখানে যারা ইচ্ছুক তারা ওইখানে কেউ না কেউ দপ্তরি যারা ছিল তাদেরকেও কিছু না কিছু ওইখানে একটা চুক্তি হলেও তাদেরকে পারফর্ম করতে হতো। এরকমের একটা পরিবেশ ওইখানে তারা সৃষ্টি ছিলেন। দত্ত বিধান স্যার ছিলেন একদম প্রথম দিকে, তারপরে বাংলার ছিলেন, স্যারের নামটা মনে নাই,
পরে শহীদুল ইসলাম স্যার, কামরুল ইসলাম স্যার এসছেন। তো শহীদুল আমরা দুজন স্যার ছিলেন, একজন শহীদুল্লাহ স্যার, একজন কামরুল ইসলাম এবং শহীদুল্লাহ। হ্যাঁ, তো 79 সালে জাগরণীর জন্ম হয়। তাও ওই কলেজের প্রফেসরকে দিয়ে, আশার স্যার ছিলেন প্রিন্সিপাল, স্যারই উদ্বোধন করেন, আমজাদ ডাক্তার সাহেব ছিলেন, ওনারা সব যারা একদম খুব পরিবার ছিলেন, তাদেরকে নিয়ে জাগরণী পথ শুরু হয়। নগেন কাকা বাসি ছিলেন, নগেন্দ্রচন্দ্র দাস, তো উনি ছিলেন প্রথম সভাপতি। তো ওইভাবেই আমাদের যাত্রা শুরু হয়। তো আমাদের কিন্তু উদ্যোগ ছিল অনেক বড়, প্রচেষ্টা ছিল, আন্তরিকতা ছিল, কিন্তু বাজেট কিন্তু ছিল খুব কম। আমরা যেমন মঞ্চ বলতে ওই যে নারিকেলের ডাগা মনে আছে মনে হয়, নারিকেলের ডাগা নিয়ে ভাবে করে এবং কিছু হুগলা দাঁড়িয়ে এগুলা নিয়ে থাকতো, আর অল্প ছিল না, বাড়ি বাড়ি থেকে হতো। আরেকটা জিনিস আমার মনে পড়ে, পিছন থেকে আমাদেরকে যারা হেল্প করতেন, কিছু আর্থিক সহায়তা তো সেই জায়গাগুলা আমরা জানতাম না, কিন্তু দত্তবাবু তাদেরকে যে এই জায়গাটা হেল্প করতেন আমজাদ ডাক্তার কাকা, তারপরে ভাই ছিলেন তখন উপজেলা চেয়ারম্যান, আরো কয়েকজন এরকম এই জায়গাতে করতেন। তারা খুঁজ থাকতে আমাদের হচ্ছে। আরেকটা হচ্ছে ননি বলা এবং আরেকজনের কথা বলতেই হয়, সেটা হচ্ছে আমরা নানি মা, মা কিন্তু বড় যে প্রতুলদা, আপনার কথা আসলে বুঝতেছি না, মানে প্রচন্ড নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কথা আমি বুঝতেছি না, অন্যরা বুঝতেছে কিনা জানি না, মানে খুব ভেঙে ভেঙে আসতেছে কোনোভাবে কথাগুলো আসলে। হ্যাঁ, প্রতুলদা হয়তো চলে, ক্ষণদা আছেন বা কইনুরাপা কেউ আছেন? জি, আছি, আমি আছি। হ্যাঁ, ক্ষণদা যদি একটু স্ক্রিনে আসেন তাহলে এবার আপনার কথা একটু শুনবো। ক্ষণদা যদি একটু স্ক্রিনে আসেন, আমি আপনার কথা শুনতে চাই। হ্যাঁ, হ্যাঁ, জি, আসছি। ক্ষণদা যদি শুনতে পেয়ে থাকেন, তিনজন আলোচক আলোচনা করেছেন, এর মধ্যে প্রতুলদা কথাটা আসলে আমি বুঝতে পারিনি, উনি এতটাই মানে নেটওয়ার্কের সমস্যায় আছেন। তো আজকের বিষয়বস্তু হচ্ছে আসলে নবীনগরের বর্ষবরণ নিয়ে, যেখানে আমরা যে বর্ষবরণটা মানে প্রায় 4 দশকের বেশি সময় ধরে আমি নিজে যুক্ত ছিলাম, কিন্তু কোনোভাবেই আমরা আসলে বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে আগের বর্ষবরণের কোনো মিল খুঁজে পাচ্ছি না। সে কারণে আজকে বিষয়বস্তু আমরা নির্ধারণ করে দিয়েছি যে একাল এবং সেকালে আসলে কেমন বর্ষবরণ ছিল। আপনিও নবীনগরের সন্তান, ভোলাচং আপনার বাড়ি, যদি আপনি কর্মসূত্রে এখন চিটাগাঙে আছেন, অত্যন্ত একটি ভালো অবস্থায় আছেন আমি যেটুকু জানি। বেশ কয়েকবার আপনার বাসায় আমার যাওয়া হয়েছে। তো আজকের বিষয়ের আলোকে সামগ্রিক শিক্ষা সংস্কৃতির এই পাদপীঠ নবীনগরকে নিয়ে যদি আপনার কিছু বলার থাকে, ইকাল এবং সেকালের বর্ষবরণ নিয়ে। হ্যাঁ, ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে তো? জি জি, আমাকে, হ্যাঁ, ধন্যবাদ জি, অপুকে। একদম পরিষ্কার। চমৎকার একটি বিষয় উপস্থাপনা করেছে। প্রথমেই বলি, যেই কথাটা নিয়ে বর্ষবরণের যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, সামনেও হবে, আদালত পাড়া। এই আদালত পাড়াটা কিন্তু আমার শৈশবের সমৃদ্ধ স্মৃতিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আমি 75 থেকে 78 পর্যন্ত ইছাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ে 5ম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেছি, এবং ওই সময়টায় হচ্ছে আমার স্মৃতিকে খুব সমৃদ্ধ করেছে। এবং ওই সময়টার স্মৃতি নিয়ে এই যে জাগরণী বলেছে, অগ্নিবীণা বলেছে, পরবর্তী হয়েছে আদালত পাড়ার কথা বলা হয়েছে, পুষ্টবিষ পাড়ার কথা বলা হয়েছে, পদ্মপুকুরের, কেউ হয়তো বলে নাই, পদ্মপুকুরের স্মৃতিও কিন্তু আমার স্মৃতিতে জল জল করছে। আমি খুব আবেগতাড়িত হয়ে যাই ওই সময়টার জন্যে, যে অন্য সময়ে ওই হাই স্কুল, ওই যে প্রাথমিক বিদ্যালয়ে যখন আমি প্রতিদিনই আসা যাওয়া করতাম, যদিও বাড়ি সেই অনেক দূরে ভোলাচঙে, কিন্তু ওই যে 3 বছর আমি অধ্যয়ন করে আমার শৈশব স্মৃতিকে
খুব সমৃদ্ধ করেছে। এবং এটা নিয়ে আমি একটা বইও লিখেছি, অনেক বড় 350 পৃষ্ঠার একটা বই লিখেছি শুধু শৈশব স্মৃতি নিয়ে। এবং সেখানে বারবার ঘুরে ফিরে এসেছে সেই আদালতপাড়া, ইচ্ছাময় উচ্চ বিদ্যালয় এবং আমার আসা যাওয়ার রাস্তা, পথঘাট। তখন কিন্তু সেই যদি বলি যে প্রেক্ষাপট বলি, সমগ্র অবস্থান কিন্তু সারা পৃথিবী কিন্তু পরিবর্তনশীল। এখন বলা হয় সেকাল এবং একাল, বর্ষবরণের সেকাল আর একাল, সারা পৃথিবী পরিবর্তনশীল। পরিবর্তনের সাথে আমাদের তাল মেলাতে হয়। ওই সময়ে আমাদের দেশের মাথাপিছু আয় ছিল $800-700-800, জিডিপি অনেক কম ছিল। এখন আমাদের মাথাপিছু আয় হয়েছে $3000 উপরে, জিডিপির আকার অনেক বেড়েছে। হ্যাঁ, আমাদের পরিবর্তন তো হবেই, সামাজিকতার পরিবর্তন তো আমাদের হবেই। এবং আমরা এই যে পথিক ভাই বলেছে যে এখন সংস্কৃতি হয়ে গেছে কর্পোরেট, এখন কর্পোরেট হবেই, আমরা তো কিন্তু কর্পোরেটের দিকে চলে গেছি। আমাদের জিডিপির আকার অনেক বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে, আমাদের আয় রোজগার, দেশের সার্বিক অবস্থা বদলে গেছে। এবং সার্বিক অবস্থা যখন বদলে গেছে, ওই বদলানোর সাথে আমাদের সংস্কৃতিও বদলে গেছে, সাংস্কৃতিক কাঠামোও বদলে গেছে। আমি যদি বলি যে বৈশাখের প্রথম দিন বলা হচ্ছে নবীনগরের স্মৃতি। নবীনগরের স্মৃতি যদি বলি যে অন্তত 70, 80, 100 বছর আগের পহেলা বৈশাখ ছিল ভোলাচঙের মেলা কেন্দ্রিক, ভোলাচঙের মেলা দিয়ে। পরবর্তীতে গান বাজনা কিছু হয়েছে, যুক্ত হয়েছে, সংস্কৃতিও যুক্ত হয়েছে, ভোলাচঙের মেলা। তো এই ভোলাচঙের মেলা তো আমার জন্মের পর থেকেই আমি আমার কপালে যখন কালি লাগিয়ে দিয়ে আমাকে কুলে করে নিয়ে যেতেন, কপালের কোনায় কালি লাগিয়ে কুলে করে নিয়ে যেতেন, তখন থেকেই তো আমার মেলার সাথে সংশ্লিষ্টতা। তো বৈশাখী, তখনকার বৈশাখী মেলা, ভোলাচঙের মেলা, আমার মনে হয় পুরা নবীনগরের মধ্যে ভোলাচঙের মেলাটাই ছিল সবচেয়ে বড়, সবচেয়ে আকারে বড়, অবস্থানে বড়, এবং মানুষের জমজমাট অবস্থাও তখন ছিল। অনেক স্মৃতি এ নিয়ে আমি লিখেছি অনেক। কিন্তু সেই মেলা আজকে সকালবেলা আমি কথা বলেছি, আমার বাড়িতে ছোট ভাই আছে, তার সাথে আমি কথা বলেছি, বলেছে জমেছে একবারে, মাঝখানে কিন্তু একবারে নিশ্চিহ্ন হয়ে গেছিল, একটা দোকানপাটও হতো না, এখন কিন্তু আবার জমে উঠছে। আমাদের বৈশাখী যেই প্রোগ্রামগুলো, অনুষ্ঠানগুলো, যে শিল্প গোষ্ঠীগুলো, এগুলো কিন্তু মেলা কেন্দ্রিক হয়েছে। ওই যে বললাম 100-150 বছর আগে বাঙালির সংস্কৃতি কিন্তু মেলার সংস্কৃতি। ওই মেলাকে সমৃদ্ধ করার জন্যে নানাভাবে শিল্প গোষ্ঠী দাঁড়িয়ে গেছে, গান, কবিতা, আবৃত্তি দাঁড়িয়ে গেছে। এখন আমি যদি বলি, সংক্ষিপ্তভাবে বলি, নবীনগরের তো অনেক বড় জায়গা, অনেক শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার অনেক লোকজন আছে। আমি তো ওই যে বললাম 83 সনে আমি এসএসসি করেছি, 85 সনে ইন্টারমিডিয়েট করেছি নবীনগর কলেজ থেকে, যদিও আমি অন্য কলেজে ভর্তি হয়েছিলাম। পরে নবীনগর কলেজ থেকেই ইন্টারমিডিয়েট করেছি 85 সনে। ওই রণধীর স্যারদের সাথে আমরা কথা বলেছি, অগ্নিবীণার সাথে আমাদের যোগাযোগ ছিল। হ্যাঁ, যোগাযোগ ছিল, তখন পিছনের সারিতে ছিলাম আমরা, মানে সংস্কৃতি চর্চায় পিছনের সারিতে ছিলাম। ভোলাচঙে কিন্তু আমরা যাত্রা করেছি, যাত্রায় অভিনয় করেছি, যাত্রাপালা করেছি, হ্যাঁ অভিনয় করেছি, ভোলাচঙের যে সাংস্কৃতিক গোষ্ঠীগুলোর সাথে যুক্ত ছিলাম। এই তো আমার একটা অভিজ্ঞতা হয়েছে এখন গত 2 বছর যাবৎ, মানে 2 টার্মে সারা বাংলাদেশে, আমরা জানি যে সারা বাংলাদেশে মার্কস অলরাউন্ডার একটা প্রতিযোগিতা হয়েছে। আমি ওই কথাটা বলছি আমার পথিক ভাইয়ের রেশ ধরে কথাটা আমি বলছি, তোমার কথাটা বলতাম না, জানা দরকার, এই জন্য বলছি যে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা হচ্ছে সারা বাংলাদেশে। এবং ওই মার্কস যেমনি হোক, মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার বিচারক প্যানেলে আমি যুক্ত আছি। তো আমি যেহেতু চট্টগ্রামে থাকি, চট্টগ্রামের চট্টগ্রামের বেশ কয়েকটাতে প্রথম রাউন্ডের চট্টগ্রামের কয়েকটা ভেন্যুতে গেছি। এরপরে আমাকে মোটামুটি জোর করেই তারা লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লায় নিয়ে গেছে। গত কিছুদিন আগেই 10-12 দিন আগে কুমিল্লাতে বিভাগীয় পর্যায়ে হয়েছে, মানে এই চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে, কুমিল্লার একবারে ব্রাহ্মণবাড়িয়া থেকে চাঁদপুর পর্যন্ত, নোয়াখালী পর্যন্ত বিভাগীয় পর্যায়ে হয়েছে। আমি দেখেছি এই বিষয়টা নিয়ে বিচারকের আড়ালে, আমি যেহেতু লেখালেখি করি, মানুষের মন মর্জি মেজাজ
অবস্থান, সংস্কৃতির অবস্থান, সামাজিক অবস্থান জানার চেষ্টা করি। আমি দেখেছি এই যারা সংস্কৃতি মার্স অলরাউন্ডার তো আপনারা জানেনই, নানা সংস্কৃতির নানা ধারা নিয়ে, হ্যাঁ, সংস্কৃতির নানা ধারাতে যা আমি দেখলাম যে চট্টগ্রামের চেয়ে ফেনীর এরা ভালো করেছে। আমি জুনিয়র পর্যায়ের বিচারকের দায়িত্ব পালন করেছি ফেনীতে, মানে মিডিয়াল ক্লাস, জুনিয়র ক্লাস 8ম শ্রেণী পর্যন্ত। যেটা আমি দেখলাম চট্টগ্রামের চেয়ে ফেনীর তারা ভালো করছে। এরপরে 15 দিন পরে 15-20 দিন পরে গেলাম আমি লক্ষ্মীপুরে, দেখি যে লক্ষ্মীপুরে এর চেয়ে ভালো করছে। কি রে, ঘটনা কি? আমার মনের মধ্যে সন্দেহ জাগলো। আমি ওই যারা ভালো করছে ওখানে 150-200 আসে, কিন্তু সবাই তো আর ভালো না, যে 2-1 জন ভালো তাদের সাথে কথা বলছি। আচ্ছা বলো তো, তুমি এটা শিখছো কোথায়? বলে যে আমার স্কুলে আমি যে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় যখন শুরু হয়েছে, 1 মাস সময় হয়েছে, 1 মাস সময় আমরা পেয়েছি, অনলাইনে রেজিস্ট্রেশন করেছি। আমাদের স্কুলে, প্রতীক ভাইয়ের জন্য বলি, আমার স্কুলে আমাদের একটা স্কুলের টিচাররা একটা প্রতিযোগিতা করে আমাদের 10-12 জনের সিলেক্ট করেছে, অনেকেই মনোনয়ন দিয়েছে, 10-12 জন সিলেক্ট করেছে। ওই 10-12 জনের মধ্য থেকে আমাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড করেছে। ওখান থেকে যারা আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছি তারা এখানে মূল প্রতিযোগিতায় এসেছি। তার মানে কি হলো ঘটনাটা? দাদা আমি হ্যাঁ। ধন্যদা আমি একটু আপনাকে আবার একটু নবীনগরে নিয়ে আসি। জি, আমি আপনাকে একটু নবীনগরে নিয়ে আসি। মানে আজকের বিষয়বস্তু একাল এবং সেকালের বর্ষবরণ। আপনি একটা চমৎকার পয়েন্ট দুঃখিত আউট করেছেন, সেটা হচ্ছে যে মূলত বর্ষবরণের এই অনুষ্ঠানগুলো কিন্তু ভোলাচঙ্গের যে ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে কেন্দ্র করে কিন্তু আসলে এটি হয়ে আসছে। এটি হচ্ছে অবধারিত সত্য, এবং যেটি আমাদের কামরুলতা প্রতীক ভাই কিন্তু সেখানে টাচ করেছেন এই বিষয়টা। কিন্তু আজকে আপনি নিজেই বলেছেন যে সকালবেলা আপনি আপনার ভাইয়ের সঙ্গে কথা বলে আসলে মেলার যে অবয়ব, মেলার যে সামগ্রিক পরিবেশটা কোন পর্যায়ে আছে, আমি আপনাকে আরেকটু পরবর্তী প্রতুলদা আছেন আলোচনা করতে সুবিধা হবে। এটি কিন্তু সত্য যে আমরা সকালবেলা বর্ষবরণের প্রোগ্রামগুলো প্রতি বছর করে, আমি তো ধরেন 85-86 থেকে আমি এই বর্ষবরণের সঙ্গে যুক্ত ছিলাম প্রায় 40 বছর। আমরা কিন্তু এই বর্ষবরণের প্রোগ্রাম শেষ করে আমরা মানে কি বলবো, মানে অনেকটা ম্যারাথন দৌড়ের মতো আমরা কিন্তু ভোলাচঙ্গে চলে যেতাম। এবং বিশ্বাস করবেন কিনা জানি না, বিজন দা এখানে সাক্ষী, আমার সমবয়সী যেহেতু, আমরা কিন্তু নবীনগর থেকে ভোলাচং মেলা যাওয়া পর্যন্ত রাস্তায় ওই যে তুমকা দিয়ে গ্লাস তৈরি করা হতো, মানে শরবত, তুমকার শরবত, ছেলেমেয়েরা রাস্তায় মানে অন্তত 15 থেকে 20 জনকে আমরা পেয়েছি। তো সেখান থেকে কিন্তু 25 পয়সা করে নিত, মনে আছে, 25 পয়সা, চারানা করে আমরা সেই তুমকার শরবত অর্থাৎ 1-2 টাকা খাই ফেলতাম যাইতে যেতেই। তারপরে গিয়ে বৈশাখী মেলার যে অবয়বটা ছিল বিশাল আকারে, এখন ক্ষণদা আপনাকে যদি প্রশ্ন করি, সেই বৈশাখী মেলার চিত্র কি তার 10% এখন ভোলাচঙ্গে আছে? অধিকাংশ জায়গা দখল হয়ে গেছে, লিজ হয়ে গেছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, মেলার ঠিক 2 দিন আগে ভোলাচং থেকে আমাকে 10 জন ফোন দিয়েছে যে ভাই ভোলাচং মেলাটা বসবে কোথায়? বালু ব্যবসায়ীরা পুরো মেলা বালু টাল করে রেখে দিয়েছে। এগুলি না সরালে আমি পৌর প্রশাসক এবং নবীনগরের ইউনো মহোদয়কে কল করে বললাম যে আপনি তো পৌর প্রশাসক, শুধু উপজেলা নির্বাহী কর্মকর্তাই নয়, আপনি কি জানেন এরকম ঘটনা? না, আমাকে তো কেউ বলেন। আমি বললাম যে একটু খোঁজ খবর নেন। আমাকে ওখান থেকে অন্তত 10 জন লোক জানিয়েছে। তো এখন উনি, আমি জানি না 2 দিনে আমি দেখেছি, পরে উনি আমাকে ফোন করে আবার একটা ভিডিও দিয়েছেন, যে ভিডিও থেকে দেখা গেছে যে বালুগুলো সরানো হচ্ছে। এই যে বালু ব্যবসায়ীরা দখল করে নিচ্ছেন, নানান ঘর দরজা তৈরি হয়ে গেছে, রাস্তার 2 পাশেও তো প্রচুর দোকানপাট একটা সময় ছিল। এই যে ভোলাচংয়ের ঐতিহ্যবাহী বৈশাখী মেলাটাকে একদম পরিকল্পিতভাবে তিলে তিলে, আমি বলবো হত্যা করা হয়েছে একটি মেলাকে। এই দোষ কার? আমি তো সবার আগে দিব প্রশাসনকে। প্রশাসন যথাযথভাবে এই মেলাটির যে ঐতিহ্য সেটি ধরে রাখতে পারে নাই, কিংবা ভোলাচংয়ের যারা সুশীল সমাজের প্রতিনিধি যারা আছেন তারা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে এটিকে রক্ষা করতে পারেন নাই। আজকে ভোলাচংয়ের সেই ঐতিহ্যবাহী বৈশাখী মেলা কিন্তু আমি বলবো টোটালি এটা 90% কিন্তু দাদা সেই মানে অবকাঠামোটা আমরা খুঁজে পাই না। তো এই কারণেই সে কাল আর এই কালের মধ্যে অনেক পার্থক্য। আমি আবার একটু আসতে চাই প্রতুলদার কাছে, যেহেতু প্রতুলদা যুক্ত হয়েছেন। প্রতুলদা, তখন আপনার কথা শোনা যায়নি, আপনি যদি একটু বলেন যে সাথে ভোলাচং ঐতিহ্যবাহী মেলাটাও এখন
ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। যেই মেলাকে কেন্দ্র করে পুরো নবীনগরের বৈশাখী যে আবহাওয়াটা তৈরি হতো গত 40 বছর 50 বছর, আপনারা দেখেছেন, আমরা দেখছি, সেই মেলার কিন্তু সেই অবয়বটা এখন খুঁজে পাওয়া যায় না। এখন ব্যবসায়ী, বালু ব্যবসায়ী নানান মানুষের দখলে চলে গেছে। কি বলবেন? প্রতুল কুমার সাহা। তো আসলে আমাদের সাথে এমন ভাবে জড়িত, বিশেষ করে বৈশাখী মেলা। ওই আমি প্রথমেই বলেছি যে বিভিন্ন জেলায় আমি চাকরি সূত্রে গেছি। আমি এত জমজমাট, এত বড় মাপের মেলা আমি আর কোথাও দেখি। যেমন ঢাকায় এখন হয় ডিসিকের তত্ত্বাবধানে, আমি তো শিল্প মন্ত্রণালয়ে ছিলাম। ডিসিকের মেলা হয়, ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা, বাংলা একাডেমিতে মেলা হয়, কিন্তু সেখানে প্রাণের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটা নাই। কিন্তু ভোলাচঙের মেলাতে সেই উচ্ছ্বাসটা ছিল। যেমন আমরা মাঝিগাড়া থেকে যতই আমরা যে মানে ভোলাচঙের দিকে যতটুক যেতাম, একটা আওয়াজ, জমজমাট একটা আওয়াজ, এমন আওয়াজ মনে হয় যে একটা কথায় একটা ওইখানে হয়তো গুজার কোনো স্থান নাই, এমন একটা আওয়াজ। যত কাছে যেতাম তত আওয়াজ, টেমটিমির আওয়াজ, ঢোলের আওয়াজ, পুতুল নাচের মাইকের আওয়াজ, মানে সবকিছু মিলে এত একটা চমৎকার একটা প্রাণ ছিল ওই জায়গাটায়। এখন সময়ের সাথে সাথে এইগুলো কিছুটা হারিয়ে গেছে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে বেদখল হয়ে যাওয়া জায়গা, অব্যবস্থাপনা। এই জায়গাগুলো তো অবশ্যই খাস জায়গা, কারো ব্যক্তির জায়গা না, কিন্তু এইগুলো প্রশাসনের নজরে যদি আনা হয় এবং প্রশাসন যদি একটু যত্নবান হয়, আমাদের লিডাররা যদি হয়, তাহলে এই জায়গা অবশ্যই মেলার জন্য সংরক্ষণ করা যেতে পারে। মেলা তো একটা সময় হয়, বাকি সময়টা অন্য কোনো পারপাসে এটা ব্যবহার করা যেতে পারে। বালি টালি, ইট টিট এইসব না, এছাড়াও তো অনেক হতে পারে, গেজিং ফিল্ড হতে পারে সেখানে। যারা ইয়ে, যেমন পাবনাতে যারা যান, মিলভিটার, মিলভিটার কিন্তু বিরাট গ্রেজিং ফিল্ড আছে। সেটার আরেকটা ইতিহাস, যাকে ওইদিকে যাব না। সেই গ্রেজিং ফিল্ডও কিন্তু আইন করে দেয়া আছে যে ওইখানে শুধু গরু চড়বে, অন্য কোনো পারপাসে এটা ব্যবহার করা যাবে না। কিন্তু সেই জায়গাও ধীরে ধীরে চারপাশ থেকে দখল হয়ে যাচ্ছে, অনেক জায়গা দখল হয়ে গেছে। আর এই মেলার তো এটা ছোট জায়গা, সেইগুলো নাই। কাজেই এটাকে রাখার সংরক্ষণ করে রাখা দরকার। যদি জায়গাটা যদি ওপেন যদি থাকে মেলার জন্য, মেলা কিন্তু আবার জমবে। কারণ হচ্ছে মানুষে আগে যে আমরা যখন ছোট ছিলাম মেলাতে, সবাই আসবাবপত্র কেনার জন্য, ফার্নিচার কেনার জন্য টাকা জমাতো। মানে গৃহস্থালির যে জিনিসপত্র যা কিছু আছে, এমনকি কৃষকরা লাঙ্গল কেনার জন্য কিন্তু ভোলাচঙের মেলায় যেত, ওইখান থেকে এগুলা সংগ্রহ করতো, আমরাই দেখি এগুলা। তো এখনো তো এই জিনিসগুলা দরকার, সবারই দরকার পড়ে। ওই তখন ভোলাচঙের মেলাটা সবারই এটা একটা আশ্রয় হতে পারে। এটা মেলা আবার জমবে যদি জায়গাটাকে যদি সংরক্ষণ করা যায়। তো আহ, আমরা তো ভোলাচঙের মেলার সাথে আরেকটা স্মৃতি মনে পড়ে গেছে আমাদের। মেলাতে গেলে পরে বিকেল সন্ধ্যা হলে পরেই কিন্তু সেই কালবৈশাখী, হ্যাঁ, মেঘে বৃষ্টি ঝড়। এবং অনেক দিন হয়েছে আমরা নারায়ণপুর, আলিয়াবাদ, হ্যাঁ, ইয়েতে মাদ্রাসায় গিয়ে, শেল্টারে গিয়ে হইতো ওইখানে আমরা বৃষ্টি থামার পরে আবার নবীনগর আসছি। তখন তো গাড়ি ঘোড়া কিছুই ছিল না, রাস্তাও পাকা ছিল না, মাটির রাস্তা। আমরা হেঁটে যেতাম, হেঁটে আসতাম, টেমটেমি কিনতাম, পুতুল কিনতাম। এবং আমি কয়েক বছর আগে ঢাকায়, আমি তখন সমবায় অধিদপ্তরে ছিলাম, সম্ভবত 2012 সালে পয়লা বৈশাখের পর দিন অথবা 1-2 দিন পরে আমরা একটা বর্ষবরণ অনুষ্ঠান করেছিলাম সমবায় অধিদপ্তর আগারগাঁও। কেউ যদি গিয়ে থাকেন, খুব চমৎকার একটা বিল্ডিং, মুক্তিযোদ্ধা জাদুঘরের পশ্চিম পাশেই। তো সেইখানে আমায় নবীনগর থেকে কিছু জিনিস নিয়ে গিয়েছিলাম, পেপা পুতুল আর মাটির যে কালো বাঁশিটা, মনে আছে আপনাদের? কালো বাঁশি, আমরা 5 পয়সা করে বাঁশি কিনতাম। 5 পয়সা করে একটা না মনে হইতো, আমরা যখন ছোট ছিলাম 2-3টা বাঁশি দিত। এই পেপা পুতুল আর কালো বাঁশি আমি নিয়ে আসছিলাম, যারা ছোট ছোট বাচ্চা যারা আসবে তাদের জন্য। এবং বিশ্বাস করবেন না, আমি প্রায় 200 ছিল এরকমের, একটাও পরে ছিল না যে আমার ছেলের জন্য আমি বাসায় নিয়ে আসবো, সেইটাও ছিল না। সবাই এই জিনিসগুলো আসলে পছন্দ করে, সবাই নিতে চায়। কাজেই মেলা নিতে করলে পরে মেলা জমবে। ওই স্মৃতিতে যদি মেলা আসে, আমরাও আবার যাব, ছেলে মেয়েদেরকে নিয়ে দেখাতে পারবো, এই দেখো ভোলাচঙের মেলা। ভোলাচঙের মেলার বলার সাথে সাথেই কিন্তু আরেকজনের কথা মনে পড়ে গেল। অপু, তোমার বাসার কাছে আইখালিদা, সেই পুতুল নাচের মাঝে হারমোনিয়াম বাজাইতো আইখালিদা আহা, এবং ধোঁয়া টানতো। আহা, এই আইখালিটা হারমোনিয়ামের কিন্তু জাদুকর। আদালত পাড়ার যে পয়লা বৈশাখের অনুষ্ঠান, আমরা তখন খুব ছোট। আমরা সকালবেলায় তো নববর্ষের পূজার জন্য, ঘরের পূজার জন্য ফুল তুলতে যাইতাম, একদম ভোর হওয়ার সাথে সাথেই। সূর্য তখনও উঠে নাই, ওই সময় কিন্তু হারমোনিয়ামের আওয়াজ চলে আসতো মাইকে, এবং সেই হারমোনিয়ামটা বাজাইতো আজকালি। এবং এই তাড়াতাড়ি করে বাসায় গিয়ে কাপড় চোপড় পরে আদালতে চলে আসতাম।
তখন তো আমরা মঞ্চের কাছাকাছি মানে মাটিতে বসা, দাঁড়িতে বইসা সে অনুষ্ঠান দেখতাম। আরেকটা ওই প্রোগ্রামের জন্য হেলাল ভাই নাই আমাদের মাঝে। হেলাল ভাই কিন্তু একটা সংগঠন করেছিলেন এবং তিনি 2 বছর অথবা 3 বছর মনে হয় এই প্রোগ্রামটা ত্রিবেণী চালিয়েছিলেন, মানে যখন ত্রিবেণী বিদ্যুৎ সংকট। ত্রিবেণী হ্যাঁ, ত্রিবেণী রাইট, ত্রিবেণী। এবং হেলাল ভাই আমাদেরকে এই যে এখন নববর্ষের অনুষ্ঠান, বর্ষবরণী অনুষ্ঠান মানেই 2টা গান আমরা যে গেয়ে থাকি, আজ আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও, অথবা ধনিল রে ধনিল আহ্বান ও মধুর গম্ভীর, এই 2টা গান কিন্তু হেলাল ভাই আমাদেরকে। এছাড়াও তো এই 2টা প্রধান গান, মানে যারাই আমরা নববর্ষের অনুষ্ঠান করা মানেই ছায়ানটেও এই 2টা গান গাওয়া হয় সবসময়। হ্যাঁ। উম, তো হেলাল ভাইয়ের কথাটা খুব মনে পড়ে। আমরা যেমন জাগরণীর অনুষ্ঠান যখন করতাম, জাগরণীর অনুষ্ঠানটা আমাদের হতো, বর্ষবরণ অনুষ্ঠানটা আমরা ঋতু ভিত্তিক করতাম, সব ঋতুর কথা থাকতো, ঋতু বন্দনা থাকতো। আমাদের অনুষ্ঠানটা শুরু হতো এমন ভাবে, ননীবালা দেবী আমাদের খুব প্রিয় মাসিমা, উনি আমাদের দীর্ঘদিন জাগরণীর সভাপতি ছিলেন। উনার একক কণ্ঠে অথবা দ্বৈত কণ্ঠে 2টা গান করতেন। একটা শুক্লা থাকতো উনার সাথে, একটা হচ্ছে ওরে নতুন যুগের ঘুরে, অথবা ওরে নতুন যুগের ঘুরে কৃষ্ণের সময় কাটিয়ে ওরা বৃথা সময়, আহ, এরকম কথাটা। আরেকটা গান ছিল এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ওই 2টা গান হতো একটার পর একটা। মানে মাসিমার গানটা শেষ হলে পরেই কোরাসে আমাদের আসতো, আজ আলোকেরই ঝর্ণা দ্বারাই ধুইয়ে দাও। মানে এই গান 2টা আসার এত চমৎকার, আমার এখনো মানে কানে বাজে এইটা। তারপরে আসতো তবে কবিতা পুতুল দা, আবৃত্তি। আপনার বোধহয় একটা জায়গায় বোধহয় আপনি স্কিপ করে গেছেন হয়তো মনের ভুলে। সেটি হচ্ছে যে এই জাগরণীতে আমিও তো 4-5 বছর কাজ করেছি, যে মানুষটির কল্যাণে সেখানে গিয়েছিলাম অগ্নিমিনা ছেড়ে। তিনি হচ্ছেন আবুল কালাম আজাদ ফুলমিয়া ভাই, তিনি ছায়ানটের ছাত্র ছিলেন এবং মূলত গানগুলি কিন্তু কালেকশন করতেন যে আপনাদের ঋতুভিত্তিক গানগুলো। ছায়ানট যেরকম তাদের ষড়ঋতুর গানের মধ্য দিয়ে আছে কত বছর, প্রায় 60 বছর যাবত এই প্রোগ্রামগুলি তারা করছে, এবং এবারও যেটা ছায়ানটের সবচেয়ে বৃহৎ প্রোগ্রাম সারা বাংলাদেশের মধ্যে, সেটি কিন্তু আসলে মূলত আবুল কালাম আজাদ ফুলমিয়া ভাই কিন্তু ছায়ানটের শিক্ষার্থী হিসেবে সেই গানগুলো এখানে নিয়ে আসতেন, এবং তিনি কিন্তু জাগরণীর মূলত ওই যে কি বলবো মানে মাস্টার, মানে হারমোনিয়াম মাস্টার প্রধান বলেন গায়কই, বা প্রধান গায়কই সত্যিকারের বলতে হয় মানে তাকে। মূল প্রশিক্ষক ছিলেন ফুলমিয়া ভাই আর কি। তো ওনাকেও আসলে খুব মনে আমি, পড়ে যে আজকে উনি নেই। হ্যাঁ, জি, আমি ফুলমিয়ার কথায় আমি আসতাম, কারণ ফুলমিয়া ছিল আমাদের প্রাণ। আর ফুলমিয়ার আরেকটা একদম। বৈশিষ্ট্য ছিল, এটা তো মঞ্চে তোমরা গানগুলা তোমরা শুনেছো, ওই যে নারিকেল পাতা, নারিকেলের ডাগ্গা আনার বিষয়টা ছিল না? ফুলমিয়ার কিন্তু শারীরিক জি, জি। ব্যালেন্স ছিল এত চমৎকার। হ্যাঁ, সে নারিকেল গাছে ওঠার জন্য সে ছিল উস্তাদ। ছোট ছোট গাছগুলো আমরা বেছে আনতাম, কিন্তু গাছে আমরা কেউ উঠতে পারতাম না, ফুলমিয়া উঠতো, সেই নারিকেল কাটতো, আমরা এইগুলা টাইনা নিয়ে আসতাম। আহ, আসলে ফুলমিয়ার চলে যাওয়াটা, এটা খুব মেনে নেওয়া যায় না, খুব অল্প বয়সে ফুলমিয়া চলে আপনি গেছে। আপনি আরেকটা কথার জিনিস ছিল, মাঝখানে আরেকজন ব্যক্তির নাম স্মরণ করেছেন পুতুল দা, যেটি আসলে নতুন প্রজন্ম কিংবা যদি ধরেন আমাদের প্রজন্মের কথা বলি, তারাও কতটা শুনেছেন বা জেনেছেন জানি না। তিনি হচ্ছেন আহ নগেন্দ্র দাস, বংশীবাদক, আপনাদের যে ভাইস প্রেসিডেন্ট। আপনার পাশে যিনি আছেন মানে আমার পাশে, বিজন দা কিন্তু তারই ছেলে, হুম, অর্থাৎ নগেন্দ্র বুঝলাম বুঝলাম, দাসের হ্যাঁ ছেলে হচ্ছে হ্যাঁ। বিজন দাস। তো আমি একটু এই ক্ষেত্রে একটু বিজন দার কাছে আবার একটু আসতে চাই। বিজন দা, এই যে এত বছর পর তোমার বাবার কথা বলা হলো, যে নগেন্দ্র দাস, আমিও কিন্তু ওনাকে বংশীবাদক হিসেবে এতটা চিনতাম না, যদিও তিনি আমার বাবার সাথে ভালো সম্পর্ক ছিল, আমাদের বাসায় আসতেন নিয়মিত। আমি ওনাকে পায়ে ধরে বহুবার প্রণাম করেছি। বাবা বলতেন যে বাবা ওনাকে প্রণাম করো। তো আসলে বংশীবাদক বাবার ছেলে এখন আহ কি বলে বিজন দাস। আহ, মনে পড়ে বাবার কথা, যে এই সংস্কৃতি সেকালের মানে গান বাজনা, বর্ষবরণ কি বলবা যদি বলি, বাবার স্মৃতির কথা যদি মনে একটু করতে পারো। বিজন দা, একটু ঠান্ডা হতে চাই না। বিজন দা শুনতে পাচ্ছ? বিজন দা, হ্যালো। হ্যাঁ, 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 যেটি বলছিলাম যে বলো। নগেন্দ্র দাসের ছেলে বিজন দাস কিভাবে সংস্কৃতি চর্চায় জড়িয়ে গেল, যেটি প্রতুল দা বলছিলেন যে জাগরণী শিল্পী গোষ্ঠীর ভাইস প্রেসিডেন্ট ছিলেন যেই ভদ্রলোক, অর্থাৎ প্রয়াত নগেন্দ্র দাস, তার ছেলে জাগরণীতে না গিয়ে অগ্নিবীণা শিল্পী গোষ্ঠীর কেন সভাপতি? আসলে এটা এগুলা আসলে কিন্তু অনেক সময়
এই, এটা এলাকায় ভিত্তিক হয়, বন্ধু বান্ধবের কারণে অনেক সময় এরকম হয় যে আমাদের আমাদের যে পাশে আদালত পাড়া আশেপাশে যে বড় ভাই বন্ধু বান্ধব ছিলেন, এদের সাথে আমার উঠা বসা বেশি। আর ওই দিকে তো স্যার আছেন, স্যার যেহেতু আছেন, আমরা তো স্যারের দেখলে আগে ভয় পাইতাম। স্যারের সাথে গিয়ে কথা বলবো কেমন, ওইটাই না চিন্তা ভাবনা করতাম আগে তো। ওই ওই এইগুলাই আমাদেরকে অনেকটা আমাকে এই মানে ওই দিকে ওই জাগরণের দিকে থেকে আমাকে আহ, অগ্নিবীণার দিকে ঝুঁকেছে। তো বাবা কিছু বলে নাই স্যার যে তো কিরে আমি স্যার তো জাগরণ স্যার নিতে তুই কেন অগ্নিবীণাতে? মানে তখন কি বাবা কিছু বলতো না, আমি না জাগরণ নিতে আসলে আমার ছেলে হয়ে তুই কেন অগ্নিবীণাতে? বাবা তো কিছু বলতো না। বাবা তো মানে রাত বেশিরভাগই রাত্রে ওই হরিসভাতে কীর্তন শেষে রাত্র 10টা 11টার সময় বাড়িতে আসতো। তো এই সারেগামা টারামা এইগুলো করি, তখন এই যে টুকটাক হারমোনি টিপি, হ্যাঁ নিজেই টিপি। বাবা আমাকে একটি গান শিখাইছিল, এটা মধুর আমার মায়ের হাসি, এই গানটা বাবা গাইতেন। আহা, তো আমার ওই গানটা তখন আমার শিখাইতেন গানটা, এটাই বাবার হাতের করিতে এই গানটাই, বুঝছো? তো তেমন কিছু বলে নাই যে তুই ওইটা যাইস না, এটা তা এই ধরনের বলে নাই। কারণ এখন সবাই একটু বড় হয়েছে না, তো যার যেন মন চায় ওইখানে আর কি, বুঝছেন না? আর তারপরও আমাদের এই রণজিৎ দত্ত স্যার আমার একদিন ডাকাইছিল। পুতুল দা আছেন? পুতুল দা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। পুতুল দা হ্যাঁ, বলে যাও বিধান, বিধান বলে শুনতেছি। বলে আওয়াজ যাও, দিন। বিজন বলে যাও। আহ, একদিন আমাকে ডাকাইছিলেন। আপনি স্যারে আমাকে প্রস্তাব দিছিলেন আর কি, যে তুমি এই আমাদেরটা থাকো, জাগরণীতে থাকো তুমি। তো আমি বলছি ঠিক আছে স্যার, আমি দেখবো। আমি আমার মানে আমার যেন স্যার আছে এখানে, ওইখানে আমার যা কে যেন আমার মন থেকে আমার মনটা ওই দিকে টিকে না কেন জানি। মানে আমাদের তো তখন নেতৃত্ব দ্বারা একটা অভ্যাস হয়ে গেছে, বুঝছে না? আমি তো ওইখানে যাব ঠিক আছে, কিন্তু স্যারের উপর তো আর আমি নেতৃত্ব দিতে পারবো না। স্যার যা বলবে তার তো আমার শুনতে হবে। কিন্তু এখন এইদিকে অগ্নিবীণার যে শিল্পী গোষ্ঠীরা বা শিল্পীরা আছেন, সবাই চাইতেছে আমার নেতৃত্ব। তো সেই না আমি ওই নেতৃত্বটা ফেলে ওইদিকে যাইতে আমার একটু আপত্তিকর মনে হচ্ছিল আর কি। সেই জন্য আমি স্যারের কথা আমি আসলে রাখতে পারিনি, এই আর কি। তো অনেক ধন্যবাদ। আমার মনে হয় স্যার যে বাংলাদেশের প্রতিটি মানুষ যদি আমাদের বিজনদার মতো এরকম সহজ সরল হতেন, এরকম সরল ভাবে তার যে কথা দর্শক আপনারা শুনেছেন যে কতটা সরল উক্তি, সহজ উক্তিতে মানুষ কথা বলতে পারে যে আমার নেতৃত্বের কারণেই আমি সেখানে যাইনি। কারণ অগ্নিবীণাতে যারা মূলত গান করতেন, শিখতেন তারা আমার নেতৃত্বে অটল ছিলেন। সেখান থেকে যদি আমি তাদেরকে ফেলে সেখানে হেমেন্দ্র পাল কিংবা রণজিৎ দত্তের অধীনে চলে যাই, তাহলে সেখানে তো আমার নেতৃত্বটা আর থাকছে না। এরকম সরল উক্তি কজন করতে পারবে আমি জানি না। বিজন্ত তোমাকে সেলুট জানাই। ১টি, ২টি, ৩টি প্রশ্ন আসছে। দুজনেই একজন জাগরণের সঙ্গে জড়িত। পুতুলদা শুরু থেকে এবং বিজনদা অগ্নিবীণা তে শুরু থেকে আছে। যদিও এবার এই ১ম অগ্নিবীণা কিংবা জাগরণী শিল্পী গোষ্ঠী ২ সংগঠনের, প্রাচীন সংগঠনের কোন সংগঠনের পক্ষ থেকেই বর্ষবরণ অনুষ্ঠান করা হয়নি। এখানে আমাদের বিপ্লব মুসাফির, আমাদের হেলাল ভাইয়ের কথা যে পুতুলদা আপনি বলেছেন তার ছোট ভাই। সে শিক্ষকতা করে কিন্তু সংস্কৃতি অঙ্গনে দীর্ঘদিন যাবৎ সে জড়িত এবং খুব ভালো আবৃত্তি করেন। বিপ্লব মুসাফির বলেছেন যে, নবীনগরে ১ম বর্ষবরণ অনুষ্ঠান কোথায় শুরু হয়েছিল? যদি আপনাদের দুজনকে বলতে চান, সেটি তাকে বলবেন। পরের প্রশ্নটি বলেছে, দাদার কাছে শুনতে চাই নবীনগরে বর্ষবরণ অনুষ্ঠানটি কোথায় হয়েছে? একই প্রশ্ন। ৩য় প্রশ্ন সে করেছে, এদেশে এখনো বৈশাখ উৎসব খুব ইম্পোর্টেন্ট, যেটা আমারও প্রশ্ন। আমি জানি না এই প্রশ্নটি ক্ষমতা থাকলে ভালো হতো। এদেশে এখনো বৈশাখ মানে পয়লা বৈশাখ
দুদিনে অনুষ্ঠিত হয় কেন? এই নিয়ে দুই বাংলা এখন পর্যন্ত মিলিত হতে পারছে না কেন? আমাদের সমস্যাটা কোথায়? এ নিয়ে বিদগ্ধ আলোচকদের দৃষ্টি কামনা করছি। শেষে আরেকবার লিখেছে, সেদিনের ভোলাচং এবং আজকের ভোলাচং এক থাকবে কেন দাদা? সংস্কৃতির গতি প্রকৃতি তো একই বলে। তবে ভোলাচংয়ের ঐতিহ্য ধ্বংস হবার পেছনে কিন্তু দায়ী দখল, ব্যবসা, ধর্মীয় প্রভাব, বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন, হীনমন্যতা এগুলো কাজ করেছে। তবে আমার কাছে মনে হয় মন্দিরের কারণে কিছুটা হলেও সেই ধারা এখনো টিকে আছে। পাশে সিদ্ধেশ্বরী মন্দিরটা হয়তো সে বলতে চাচ্ছে। নয়তো আজকে যা আপনারা দেখতে পাচ্ছেন সেটিও দেখতে পেতেন কিনা সেটি সন্দেহ রয়েছে। আমি একদম একমত বিপ্লবের এই মন্তব্যের সঙ্গে। এর আগে যে প্রশ্নগুলি করেছে যদি শুরুতে একটু প্রতুলদার কাছে আসে। আপনি কি প্রতুলদা বলতে পারবেন নবীনগরে আসলে বর্ষবরণ আয়োজনটা কত সালে বা কোথায় শুরু হয়েছিল ১ম? ধন্যবাদ গৌরাঙ্গ। আমার যতদূর মনে পড়ে, ওই আমি যে বললাম স্বাধীনতা পূর্ব সময়ে নববর্ষের অনুষ্ঠানের স্মৃতি আমার নাই, বৈশাখী মেলা ছাড়া। ভোলাচঙের মেলা ছাড়া, ভোলাচঙের মেলা তো অনেক প্রাচীন মেলা। আহ, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা আমরা সকালবেলায় আমরা যেটা হয় সেটা আমার স্বাধীনতার পরে সম্ভবত ৭২ অথবা ৭৩ সাল থেকে সে মনে হয় এটা আহ, মেলাটা শুরু হয়েছে, অনুষ্ঠানটা শুরু হয়েছে। এবং শুরু হয়েছে আদালতের বটতলা, কারণ আদালতের বটতলাটাই ছিল আমাদের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। স্বাধীনতা আগে যখন ৬ দফার আন্দোলন যখন হয়েছে, ৬৯-এর গণ অভ্যুত্থান যখন হয়েছে, তখন গণসংগীতের আসর কিন্তু বসতো হেলাল ভাই দের নেতৃত্বে। তাজু ভাই ছিল, লালু ভাই ছিল, আরো অন্যান্য যা সঞ্জিত রায়রা ছিলেন, নবীনগর কলেজে প্রথম ব্যাচের ছাত্র যারা ছিল তারা ছিল, অন্যান্য নেপের নেতারা ছিল, আওয়ামী লীগের নেতারা যারা ছিল। সব অনুষ্ঠানগুলা কিন্তু হতো, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলা এই আদালতের বটতলায়, দুইটা বট গাছের মাঝখানের যে স্পেসটা, ওই স্পেসটাতে মঞ্চ করে হতো। অথবা পূর্ব দিকের যে বট গাছটা আছে ওইটার পিছনে যে ডিবিটা, মাটির ডিবি ছিল, ওই জায়গাটাই সত্যনজীব পেতে এখানে অনুষ্ঠান হতো। মাইক আসতো ওইখানে, সবাই আমরা যেতাম। আহ, আদালত তো এখন এইভাবে আইনের দেয়াল দিয়ে ঘেরা ছিল না, সবাই খেলাধুলা করতো, সবকিছু করতো। আমার মনে আছে একবার আদালতের বারান্দায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, গৌরাঙ্গ তুমি এই অনুষ্ঠানটা উপস্থাপন করেছি, সেই অনুষ্ঠানটাতে আমিও ছিলাম। সম্ভবত কল্লুল শিল্পী গোষ্ঠী এরকমের একটা নাম দিয়ে কোনো একটা সাংস্কৃতিক সংগঠনের জন্ম হয়েছিল, ওই জায়গায় অনুষ্ঠানটা হয়েছিল। তো প্রথম অনুষ্ঠান যদি আমরা বলি তাহলে হয়েছিল এটা আদালত পাড়াতে আসলে প্রথম হয়েছিল। আর আদালতের বাইরে অনুষ্ঠান আমরা জাগরণী জমিদার বাড়ির মুক্তাঙ্গনে করেছি। এছাড়া প্রতুলদা আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আবারও সম্ভবত নেটের সমস্যা হয়ে গেছে। প্রিয় দর্শক, আমার মনে হয় আজকে আমার এখানে বিদ্যুৎ নেই অনেকক্ষণ যাবৎ। আমি অবশ্য বিকল্প বিদ্যুৎ নিয়ে প্রোগ্রাম করছি। আমি জানি না আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা। তবে আজকের প্রোগ্রামের এই বৈদ্যুতিক সমস্যা এটি হয়তো সামনে আরো বাড়বে, কমবে না। এভাবে হয়তো আমাদের চলতে হবে। তো আমরা অনুষ্ঠানটি শেষ করব, যেহেতু প্রতুলদার কথা শোনা যাচ্ছে না। বিজনদা আউট হয়ে গেছেন এবং কর্ণদাকেও পাচ্ছি না। কর্ণদা যদিও স্ক্রিন অফ করে রেখেছেন। প্রিয় দর্শক, বলেছিলাম যে নবীনগরের বর্ষবরণ উৎসব প্রসঙ্গ ছিল একাল এবং সেকাল। সেকালের সঙ্গে আসলে একালের পার্থক্যটা কি সেটি বোঝানোর চেষ্টা করেছিলাম। বেশ কয়েকজন সেকালের যারা সংস্কৃতি চর্চা করতেন, বর্ষবরণের সঙ্গে যুক্ত ছিলেন, সেরকম কিছু পুরনো সংস্কৃতি কর্মীদেরকে আজকে নিমন্ত্রণ করেছিলেন। তাদের অনেকেই আজকে আসেননি, নানান সমস্যায় থাকতে পারেন। আমরা শেষ করতে চাই প্রিয় দর্শক একটি কথা বলে, সেটি হচ্ছে যে কথাটি ক্ষণদা বলেছেন, প্রতুলদা বলেছেন এবং আমাদের পথিকদা বলেছেন যে বর্ষবরণের আয়োজনগুলো মূলত গড়ে উঠেছিল ভোলাচংয়ের যে বৈশাখী মেলা, সেই বৈশাখী মেলাকে কেন্দ্র করে মূলত নানান জায়গায়, এমনকি ভোলাচংয়েও কিন্তু বর্ষবরণ অনুষ্ঠান প্রতিনিয়ত পালন হতো, যেটি এখন আর হয় না। আজকে যে কথাটি আমরা অনেকটা দুঃখের সঙ্গে বলেছি যে আদালত, যেটি এইমাত্র প্রতুলদা বললেন যে আদালত বটমূল বা আদালত প্রাঙ্গণটি ছিল সংস্কৃতির প্রাণকেন্দ্র, যেটি হয়ে গেছে এখন ব্যবসার প্রাণকেন্দ্র। এই আদালত কর্তৃপক্ষ তারা যদি
আমরা করতে পারতাম। আমি জানি না আমাকে শোনা যাচ্ছে কিনা, কারণ বাফারিং হচ্ছে নেটওয়ার্কে। আমরা আর সময় নিচ্ছি না প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করতে চাই। কারণ কথা যদি না শোনা যায় তাহলে কথা বলেও আমি খুব একটা উৎসাহ পাচ্ছি না, এবং আমি দেখছি দুজনের বাফারিং হচ্ছে, তার মানে আমাদের কথা হয়তো শোনা যাচ্ছে না। আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। শুভরাত্রি।